দেখ, আজকে পড়বো যে কোশ্চেনটা পড়বো যে ন্যাশনাল ইনকাম চলছিল। তো ন্যাশনাল ইনকামের আমি বলছি, আমাদের দেশে যে ন্যাশনাল ইনকাম, প্রতিটা দেশেই ন্যাশনাল ইনকাম কাউন্ট হয়, তেমনি আমাদের দেশেও ন্যাশনাল ইনকাম কাউন্ট হয়। তো ন্যাশনাল ইনকাম কাউন্ট করার জন্য কটা মেথড আছে যেটা বলছি, এমসিকিউ দিতে পারে। ন্যাশনাল ইনকাম কাউন্ট করার জন্য আমাদের দেশে তিনখানা মেথড আছে। কি বললাম? ন্যাশনাল ইনকাম কাউন্ট করার জন্য কটা মেথড আছে? তিনটে মেথড আছে। মনে থাকবে তো কি বললাম? বট ন্যাশনাল ইনকাম কাউন্ট করার জন্য কটা মেথড আছে আমি এখানে ছোট করে লিখছি। ন্যাশনাল ইনকাম কাউন্ট করার জন্য আমাদের কাছে তিনখানা মেথড, তিনখানা মেথড। পরীক্ষা শর্ট কোশ্চেন যদি দেয়, বলবে যে ন্যাশনাল ইনকাম মানে বাংলায় বলে জাতীয় আয়। জাতীয় আয় গণনা করার জন্য আমাদের এই কটা মেথড? তিনটে মেথড। তিনটে মেথডে তুই জাতীয় আয় গণনা করতে পারছিস। এবং তুই যেই মেথডে কর না কেন, প্রতিটা মেথডে অ্যান্সার সেম। যে তিনটে মেথড আছে, তুই প্রথম মেথডে করলেও যা অ্যান্সার বেরোবে, দ্বিতীয় মেথডে করলেও তাই অ্যান্সার বেরোবে, তৃতীয় মেথডে করলে মানে যেমন একটা অঙ্ক করার তো বিভিন্ন মেথড থাকে। তো তুই যেই মেথডেই কর অ্যান্সার একই বেরোতেই হবে। তাই আমি কি বললাম? আমাদের দেশে ন্যাশনাল ইনকাম কাউন্ট করার জন্য কটা মেথড আছে? তিনটে মেথড আছে। নামগুলো বলবো। টপিক কি পড়ছি? মেথড অফ মেজারিং ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম মেজার করার মেথড। ন্যাশনাল ইনকাম মানে জাতীয় আয় পরিমাপ করার মেথড। কি বললাম? জাতীয় আয় পরিমাপ করার জন্য আমাদের দেশে তিনটে মেথড আছে। তিনটে মেথড কি কি লেখা আছে? দেখ, লেখা আছে দেয়ার আর থ্রি মেথডস অফ মেজারিং ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য তিনটে মেথড আছে। কি কি মেথড? তিনটে মেথড বলছি। একটাকে বলা হয় ইনকাম মেথড। ইনকাম করতে হবে, মেথডের নাম বলতে পারে। মেথডের নামটা তোকে বলতে পারে। বলো এর মধ্যে কোনটা ন্যাশনাল ইনকামের মেথড নয়। তাহলে তো তিনটে মেথড জানতে হবে। তাহলে ন্যাশনাল ইনকাম মেথড করার তিনটে মেথড। প্রথম মেথডকে বলা হয় ইনকাম মেথড, যেটা আমি আজকে ইন ডিটেলসে পড়াবো। ইনকাম মেথড পুরো ডিটেলসটা পড়াবো, ঠিক আছে? আমি জানি না তোর বইতে কি লিখেছে, বাট আমি পুরো টপিকে যা হয় পুরো পড়িয়ে দেবো, ঠিক আছে? এই আমি যে টপিকটা পড়াবো হয়তো কোনো ওই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে মার্কেটে চারটের মতন বই আছে। চারটের মতন বই আছে, হয়তো কোনো বইতে ওই রকম লিখেছে, আবার হয়তো অনেক বইতে লিখেই নি ওরকম। বললাম বলতে পারি, আমি টপিকটা পুরো পড়ি তো, আমি সব কটা বই দেখে নিয়েছি। দেখে তারপর আমি আমার মতনটা নোট করছি, ঠিক আছে? তারপর আমি পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে কি বললাম? তিনটে মেথডের মধ্যে প্রথম মেথডের নাম ইনকাম মেথড, ঠিক আছে? নেক্সট 2 নম্বর মেথডের নাম এক্সপেন্ডিচার মেথড। এক্সপেন্ডিচার। আচ্ছা, ইনকাম মানে তো বলতো, ইনকাম মানে কি? আয়। আর মেথড মানে পদ্ধতি। একটা হচ্ছে আয় পদ্ধতি, আর একটা এক্সপেন্ডিচার মানে ব্যয়, ব্যয় পদ্ধতি। আর একটা কি প্রোডাক্ট মেথড, ঠিক আছে? প্রোডাক্ট মেথড। প্রোডাক্ট মেথড এটাকে কি বলে? কি উৎপাদন পদ্ধতি টাইপের কিছু একটা বলে, বাংলা দেখবো পরে, বাংলা যখন এটা পড়বো তখন বাংলাটা বলবো, ঠিক আছে? প্রোডাক্ট মেথড, ঠিক আছে? বা মূল্য সংযোজন পদ্ধতি বলে কিছু একটা থাকবে, সেটা পরে দেখবো। আচ্ছা, কি বললাম? তিনটে মেথডকে কি বলবো? ইনকাম মেথড, ইংলিশে বলি একটা ইনকাম মেথড, একটা এক্সপেন্ডিচার মেথড, আর একটা প্রোডাক্ট মেথড। ইনকাম মেথডের একটা নাম কি লেখা যায়? ব্যাকে লিখেছি ফ্যাক্টর পেমেন্ট। ইনকাম মেথডের একটা নাম কি লিখেছে? ফ্যাক্টর পেমেন্ট অর ডিস্ট্রিবিউশন মেথড। আমরা লাস্ট ক্লাসে একটা পড়িয়েছিলাম, মনে আছে? সার্কুলার ফ্লো অফ ইনকাম, মনে পড়ে? সার্কুলার ফ্লো অফ ইনকাম পড়াতে গিয়ে, আয়ের ভিত্তিগত পড়াতে গিয়ে ওখানে ফ্যাক্টর ইনকাম, ফ্যাক্টর পেমেন্ট বলে কথাটা ইউজ করেছিলাম, মনে পড়ছে তো? তাই দেখ, অ্যাকচুয়ালি ইনকাম মেথডটা পড়াবো না, ওই কেন ইনকাম মেথড এখন পড়াচ্ছি? সার্কুলার ফ্লো অফ ইনকামটা ভালো করে পড়া থাকলে ইনকাম মেথডটা অনেকটা ওরকম, অনেকটা ওরকমই। তাই লিখেছি ইনকাম মেথড, ব্যাকেটে কি লিখেছে? ফ্যাক্টর পেমেন্ট বা ডিস্ট্রিবিউশন মেথড, ঠিক আছে? এরই আরেকটা নাম। ইনকাম মেথডটাকে কেউ কেউ ফ্যাক্টর পেমেন্ট বা ডিস্ট্রিবিউশন মেথড বলে থাকে। আর এক্সপেন্ডিচার মেথডটার নাম কি? ডিসপোজাল মেথড। ডিসপোজাল মেথড, ঠিক আছে? সব মানে বুঝবি, যখন এক্সপেন্ডিচার করবো তখন ডিসপোজাল মানে বলে দেবো। আর কি প্রোডাক্ট মেথডের আরেকটা নাম হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড। ভ্যালু অ্যাডেড মেথড, ঠিক আছে? আমি আজকে তো এই পরের দুটো নিয়ে আলোচনা করছি, তো আমি তাদেরকে পড়াবো ইনকাম মেথড। তো ইনকাম মেথডটা নিয়ে ইন ডিটেলসে আলোচনা করবো। আচ্ছা, এবার প্রশ্ন করে এমসিকিউ, যেহেতু তোদের এমসিকিউ জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা বলো দেখি, আমাদের দেশে ন্যাশনাল ইনকাম কারা মেজার করে? কাদের হাতে এই দায়িত্বটা দিয়েছে? আমাদের দেশে ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য, কাউন্ট করার জন্য কাদের হাতে দায়িত্ব? আমি আগের দিন বলেছিলাম, প্রথম দিন বলেছিলাম, আজকে না, প্রথম দিন বলেছিলাম, যেদিন বলেছিলাম জাতীয় আয় কাকে বলে। সিএসও। সিএসও। আমাদের দেশে ন্যাশনাল ইনকাম মেজার বা ক্যালকুলেট করার দায়িত্ব, কাউন্ট করার দায়িত্ব কারা পেয়েছে? সিএসও। পরীক্ষায় এটা এমসিকিউ দিতেই পারে এবং আজকেও বইতে দেখেছিলাম। তাহলে ন্যাশনাল ইনকাম কাউন্ট করার দায়িত্ব কাদের হাতে আছে? সিএসও। সিএসও ফুল ফর্ম সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, ঠিক আছে? কি বললাম? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। পরীক্ষা দিতে পারে যে ন্যাশনাল কাউন্ট করার দায়িত্ব কার হাতে আছে? সিএসও, ঠিক আছে? নিশ্চয় সিএসও বাংলা দেবে, এটা সিএসও লেখা থাকবে, তাই না? সিএসও লেখা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা পড়বো ইনকাম মেথড। কি লিখছি দেখ, কি লেখা আছে? ইনকাম মেথড। খুব মনোযোগ সহকারে শুনবো। ইনকাম মেথড কি বলে দেখি, বলছি ইনকাম মেথড কি বললাম? মনোযোগ সহকারে শুনবি। এই যে এই মেথডটা, ইনকাম মেথডটা কার উপর বেস করে তৈরি করা হয়েছে?
আমি কি বললাম, আমি লাস্ট ক্লাসে পড়াইছি সার্কুলার ফ্লো অফ ইনকাম, তাই তো? সার্কুলার ফ্লো অফ ইনকামটা কি ছিল? স্যার আপনি সার্কুলার ফ্লো অফ ইনকাম যতদূর পড়িয়েছিলেন মনে পড়ছে? ওই প্রোডাকশনের 4টে ফ্যাক্টর বলো, মনে পড়ছে? প্রোডাকশনের 4টে ফ্যাক্টর বলেছিলাম। কি প্রোডাকশনের 4টে ফ্যাক্টর? তুই মনে করার চেষ্টা কর, কি করেছিল মনে পড়ছে? হাউস হোল্ড ফার্মকে ওই প্রোডাকশনের 4টে ফ্যাক্টর দিচ্ছিল, তার বদলে ফার্ম তোর হাউস হোল্ডকে কি দিচ্ছিল? ওর বদলে ফ্যাক্টর পেমেন্ট করছিল, ফ্যাক্টর পেমেন্ট। মানে কথা বুঝতে পারছিস তো? তার মানে আলটিমেটলি ইনকাম মেথডটা কার উপর বেস করে তৈরি হয়েছে? ফ্যাক্টর অফ প্রোডাকশন। কার উপর বেস করে তৈরি হয়েছে? দেখ, ফ্যাক্টর অফ প্রোডাকশন। তাহলে কি বললাম, কি লিখেছি? ইট ইজ বেসড অন ফ্যাক্টর অফ প্রোডাকশন। কি বুঝতে পারলি? ইনকাম মেথডটা কার উপর বেস করে তৈরি হয়েছে? ফ্যাক্টর অফ প্রোডাকশন। ঠিক আছে, বলি স্যার ফ্যাক্টর অফ প্রোডাকশন কি? 11 থেকে পড়ে আসছিস, 11 থেকে পড়েছিস। প্রোডাকশনের কটা ফ্যাক্টর জানিস? প্রোডাকশনের কটা ফ্যাক্টর? প্রোডাকশনে ইনপুট সিট, এইগুলো তো পরে জানিস, এগুলো আমি দিয়ে দেবো তো, নোট দিয়ে দেবো, পরে জানিস, তাড়াতাড়ি হয়ে বোঝানো হয়ে। হ্যাঁ, যেটা বলছিলাম কি, আমার সময় তো ডিকটেট করবি তাহলে খুব সুবিধা হবে। যে ইনকাম মেথড কার উপর বেস করে তৈরি হয়েছে? ফ্যাক্টর, কি বললাম বল? ফ্যাক্টর অফ প্রোডাকশন। তাহলে কি বললাম? ইনকাম মেথড কার উপর বেস করে তৈরি হয়েছে? ফ্যাক্টর অফ প্রোডাকশন। তাহলে লিখেছি ইট ইজ বেসড অন ফ্যাক্টর অফ প্রোডাকশন। এবার আমাদের প্রোডাকশনের কটা ফ্যাক্টর? 4টে ফ্যাক্টর। কি বলছিলাম বল? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর। কি বললাম বল? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর। ল্যান্ড মানে কি? জমি। লেবার মানে কি বল? শ্রম। ক্যাপিটাল মানে কি? মূলধন। আর এন্টারপ্রেনিউর মানে সংগঠন, যেটাকে বলে সংগঠন, ঠিক আছে? বা উদ্যোক্তা, যাকে বলে উদ্যোক্তা বাংলায়। তাহলে কি বললাম? আমাদের প্রোডাকশন 4টে ফ্যাক্টর, একটা ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে এই মেথডটা কার উপর বেস করে? আবার বলছি কার উপর বেস করে? এই মেথডটা কার উপর বেস করে? দেখ লেখা আছে, এই মেথডটা কার উপর বেস করে তৈরি হয়েছে? এই মেথডটা কার উপর বেস করে তৈরি হয়েছে বল? এই মেথডটা কার উপর বেস করে তৈরি হয়েছে? ফ্যাক্টর অফ প্রোডাকশনের উপর বেস করে তৈরি হয়েছে। যেহেতু এই মেথডটা ফ্যাক্টর অফ প্রোডাকশনের উপর বেস করে তৈরি হয়েছে, তাই এটাকে বলা হয় ফ্যাক্টর ডিস্ট্রিবিউশন মেথড। তাহলে কেন ফ্যাক্টর ডিস্ট্রিবিউশন মেথড বললো? যেহেতু এই প্রোডাক্টটা কার উপর বেস করে তৈরি হয়েছে? ফ্যাক্টর অফ প্রোডাকশনের উপর বেস করে তৈরি হয়েছে। এই মেথডটা যেহেতু ফ্যাক্টর অফ প্রোডাকশনের উপর বেস করে তৈরি হয়েছে, তাই জন্য একে বলে ফ্যাক্টর ডিস্ট্রিবিউশন মেথড। কেন ডিস্ট্রিবিউশন মেথড এটাও বলবো। জানিস আমাদের দেশে, মানে আমাদের দেশে, এই যে আমাদের দেশের কথাই বলি, আমাদের দেশের কথাই বলি, আমাদের কান্ট্রিতে যে 4 রকমের লোক ইনকাম করে। মানে ধর একটা দেশে যে ইনকাম করবে না, তো আজকে ধর আমি ইনকাম করছি, তোদের ফ্যামিলি তোরা করছিস, এখন তোর ফ্যামিলি থেকে ওরা কেউ ইনকাম করছে, তো এরকম আমাদের দেশে যে 140 কোটি জনসংখ্যা আছে, তারা তো ইনকাম করে। তো সবার ইনকাম তো সব একই রকমের হয় না, এক একজনের ইনকাম এক এক রকমের হয়, এক একজনের ইনকাম এক এক রকমের হয়। তো আমাদের দেশে না 4 ধরনের লোক আছে। কত ধরনের লোক? 4 ধরনের লোক আছে ইনকাম করার। যদি আমরা ইনকামে যদি ক্লাসিফিকেশন করি, তাহলে দেখবো কি আমাদের দেশে 4 ধরনের লোক আছে। আর এখানে দেখবি এই টপিক যখন বলবো না, সারাক্ষণ ইনকাম নিয়েই বলবো, আর কিছু বলবো না। আমি খরচের কথা বলবোই না, প্রোডাকশনের কথা বলবো, শুধু ইনকাম ইনকাম ইনকাম। তা আমাদের দেশে 4 ধরনের লোক ইনকাম, 4 ধরনের লোক কারা? দেখ, এখন পড়াশোনা করছিস, পড়াশোনা কমপ্লিট হবে, তখন কি করবে মানুষ? পড়াশোনা কমপ্লিট হলে চাকরি করবে। ঠিক, চাকরি করবে, তাই লিখেছি। এই দেখ আমাদের 4 ধরনের লোক। এটা এক ধরনের লোক, এটা এক ধরনের লোক, এটা এক ধরনের লোক, এটা এক ধরনের, 4 ধরনের লোক। 4 ধরনের লোকের মধ্যে কেউ সার্ভিস করবে। আচ্ছা, যারা পড়াশোনা কমপ্লিট করে কেউ সার্ভিস করবে, যারা সার্ভিস করবে তারা কি করবে? ব্যবসা করবে। ব্যবসা করবে তো। আরে যারা সার্ভিস করবে না তারা কি করবে? জেনারেলি যারা সার্ভিস, যারা পড়াশোনা শিখেছে তারা সার্ভিস করবে। এবার যদি তার প্রচুর পয়সা কড়ি আছে, ও সার্ভিস করার ইচ্ছা নেই, সার্ভিসের কত মাইনে দেবো না, সার্ভিস করবো না, আমি সার্ভিস করবো। সার্ভিস না করলে ওকে সেকেন্ড অপশন কি বেরিয়ে যায়? ব্যবসা করা। প্রতিটা মানুষের প্রতিটা বাড়িতে তাই হয়। মানে ম্যাক্সিমাম বাড়িতে কি হয়? হয় কেউ চাকরি করে, চাকরি করতে না পারলে, চাকরি না করলে তার সেকেন্ড অপশন কি রেখেছে? সে বিজনেস করে। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দেখ লোক অনেকে বিজনেসটাকে প্রেফার করে। ঠিক আছে, সার্ভিসও প্রেফার করে। দেখ সার্ভিস কারা করবে, বিজনেস কারা করবে? এই যাদের তার প্রচুর টাকা পয়সা আছে, বিজনেস করতে পয়সা লাগে, তেমনি আবার হার্ড ওয়ার্কও করতে হয়। তাহলে আমি কি বললাম? আজ পড়াশোনা করছি, পড়াশোনা কমপ্লিট করে তুই কি করবি? অনেকে টার্গেট থাকে সার্ভিস করবো। আচ্ছা, কেউ যদি সার্ভিস না করে, তাকে বিকল্প পথ কি আছে? বিজনেস। ঠিক আছে, বিজনেস। আরো 2 রকমের কাজ হয়, আরো 2 রকমের কাজ হয়। এই 2 রকমের কাজ হচ্ছে কমন, এই 2 কমন কাজ। আর কেমন কাজ? দেখবি অনেকের কাছে এমন এমন কিছু লোক আছে, এই যে এই লোকটা, এই যে এই লোক, এরকম টাইপের লোক, ওর কাছে ও প্রচুর আমি মানে বুঝিস তো, প্রচুর বড় লোক, প্রচুর বড় লোক, প্রচুর টাকা ওর কাছে, কোটি কোটি টাকা আছে। এবার কি করে? ও ও কি করে? ওর কাছে লোকে টাকা যেতে আসে, ও লোককে টাকা দিয়ে দেয়। ফ্রিতে না, না, সুদে টাকা দেয়, সুদে। সুদ বুঝিস তো? দেখবি অনেকের কারণ টাকার দরকার হলে সুদে টাকা নেয় না, এর থেকে যে তুমি আমাকে দাও 50,000 টাকা দাও, আমি তোমাকে এত% সুদ দেবো। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? অবশ্যই সুদ দেয়। তাই তো, অবশ্যই সুদ দেয়। তাহলে ও বললো ঠিক আছে আমাকে টাকা যেতে আসতে, হয়তো চড়া সুদ নেই, চড়া সুদ একটু অন্যান্য জায়গা থেকে যা সুদ নেবে, ব্যাংক বা কোনো অর্গানাইজেশন ইনস্টিটিউশন থেকে যা সুদ নেবে, ও তোর থেকে আরো বেশি সুদ নেবে।
ওদের থেকে আরো বেশি সুদ নেবে, বুঝতে পারছিস তো? তার মানে এরকম লোকও আছে, এটাকে বলা হয় কি, এদেরকে কি বলা হয়, লোন প্রোভাইডার। এরা লোন দেয়, এরা কি দেয়, লোন দেয়। কি দেখেছিস তো, আমাদের বেলায় অনেকে আছে দেখবি এরকম লোন দেয়, হয়তো তুই জানিস না, বুঝিস তো? অন্যান্য কাজ করে তার পাশাপাশি লোনও দেয়, ঠিক আছে তো, জানিস না, ঠিক আছে তো, এটাই আর কি বলছি, লোন প্রোভাইডার। আর একটা কি হয় দেখবি, এমন কিছু লোক আছে যে ওর কাছে না প্রচুর জমি আছে, প্রচুর জমি আছে, থাকে দমদমে, ওর প্রচুর জমি আছে, বনগাঁয় ধর 5 বিঘা জমি আছে, ওইদিকে বর্ধমানে জমি আছে, ঠিক আছে, তারপর ওইদিকে তো সোনারপুরে জমি আছে, বারুইপুরে জমি আছে, বিভিন্ন জায়গায়, আরো শুধু ওয়েস্ট বেঙ্গল পড়ে, ওয়েস্ট বেঙ্গল বাইরে বাইরে প্রচুর জমি আছে, এরকম প্রচুর লোক থাকে। তো ল্যান্ড প্রোভাইডার, ল্যান্ড, প্রচুর জমি আছে। তাহলে কি কি বলতে পারলি, আমাদের দেশে ক ধরনের লোক, মানে আমাদের দেশে যে সবাই ইনকাম করে না, তো 4 ধরনের লোক হয়। ক ধরনের লোক? 4 ধরনের লোক। তো 4 ধরনের লোকের নাম কি কি বল, কি কি বললাম? কেউ সার্ভিস করে, কেউ বিজনেস করে, ঠিক আছে তো, তারপর কেউ লোন দেয়, আবার কারোর কাছে ল্যান্ড আছে, ল্যান্ড প্রোভাইড করে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ বলছি ওটাই। আজকে আজকে যদি আমি চাকরি করি, চাকরির বদলে আমি কি পাবো? স্যালারি পাবো, স্যালারি, স্যালারি বা ওয়েজ, স্যার ওয়েজেসও পেতে পারে ওয়ার্কাররা। ওয়ার্কাররা কি পায়? যারা এমপ্লয়ি, যারা এমপ্লয়ি তারা পায় স্যালারি, আর যারা ওয়ার্কার লেবার পোস্ট তারা কি পায়? তারা স্যালারি পায়, তারা ওয়েজেস পায়। এই কথাটা ভাগ করা হয়, স্যালারি আর ওয়েজেস। কি বললাম, বোঝা গেল ব্যাপারটা? তাহলে যারা চাকরি করে তার বদলে ওরা কি পাবে? ওয়েজেস পাবে। যারা বিজনেস করে তারা তারা কি কামাতে পারে? বিজনেস থেকে কি কামায়? বিজনেস, আমি কিন্তু ইনকামের কথা বলছি। তুই চাকরি করলে তোর ইনকামটা কি হবে? স্যালারি বা ওয়েজেস। আচ্ছা, তুই বিজনেস করলে তোর ইনকামটা কি হবে? প্রফিট, প্রফিট। বিজনেস করলে ইনকাম হবে প্রফিট। আচ্ছা, তুই যদি কাউকে লোন দিস তাহলে তোর ইনকামটা কি হবে? বুঝতে পারলি না? তুই যদি কাউকে লোন দিস তার মানে তুই তার থেকে কি নিবি? সুদ, প্রফিট নিবি। তুই কাউকে লোন দিলে কি নিবি? আরে তুই যদি কাউকে লোন দিস তাহলে সুদ নিবি, বাদ দিবি ভুলতেও, যদি ভুলে যাস। তুই ব্যাংকের থেকে ধর 10 লাখ টাকা লোন নিয়েছিস, তাহলে ব্যাংকে কি দিতে হবে? সুদ দিতে হয়, জানিস তো? লোন নিলে সুদ দিতে হয়, তেমনি তুই ব্যাংকের থেকে লোন নিলে ব্যাংকে সুদ দিতে হবে, উল্টো করে দিতে হবে। আজকে ধর আমার কাছে কেউ লোন চেতে আসলো, তাকে লোন দিলাম, তার বদলে তার থেকে কি নেবো? আমার লোন আমি দিলাম, আমি কেন দেবো ভাই টাকা? আমার টাকা দিয়ে অন্য কাজে কাজ করতে পারতাম, আমি তোমাকে টাকা দেবো কেন? তোমাকে টাকা দেবো তার বদলে তুমি আমাকে কিছু টাকা কামিয়ে দেবে তো। আমি তোমাকে 1 লাখ টাকা লোন দিলাম, তার বদলে 10% সুদ দাও, 10 লাখ টাকা সুদ দাও বছরে, তাহলে আমি তোমাকে দেবো, দেবো কোন টাকা আমি? আমার টাকা আমি তোমাকে দেবো? আপনি কথা, আমি আমার টাকা, আমি কষ্ট করে টাকা রোজগার করি, আমি টাকা তোমাকে কেন দেবো? আমি কেন তোমাকে দেবো? তুই বললে বলতে পারছিস, আমি কেন তোমাকে দেবো? তা আমি যে তোমাকে টাকা দিলাম, তাহলে তুমি টাকাটাকে ইউজ করলে, তুমি টাকাটা ইউজ করলে, তাহলে ওই যে ইউজ করলে তার জন্য আমাকে দাও, টাকা দাও। তাহলে আজকে যদি আমি কাউকে লোন দিই, আমি কাউকে লোন প্রোভাইড করি, তার মানে তার থেকে আমি কি কামাতে পারবো? সুদ। তুই ভাব ব্যাংকে টাকা রাখিস, তাহলে তুই ব্যাংকে থেকে কি পাস? সুদ পাস তো। সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার। তাহলে বোঝা গেল। আর ল্যান্ড প্রোভাইডার, আজকে তার প্রচুর জমি আছে, তো কেউ বললো তোমার জমিটা আমাকে দেবে, আমি ওখানে ব্যবসা করবো, না হ্যাঁ দেবো, না অবশ্যই দেবো। তার জন্য আমাকে কি দিতে হবে? ভাড়াই হবে, জমির ভাড়াই। বোঝা গেল? তাহলে কি বলে রেট? কিছু বুঝতে পারলি ব্যাপারটা? 4টে পয়েন্ট বললাম, 4টে পয়েন্ট আশা করি বোঝা গেল। 4টে পয়েন্ট বোঝা গেল, তাহলে কি কি বললাম? আচ্ছা, এইবার দেখ, এখানে কি, দেখ দেখ ভালো করে খেয়াল করো, এই যে ল্যান্ড, এই যে ল্যান্ড আছে, ল্যান্ডের বদলে কি পাওয়া যায়? স্যার এই তো ভাড়া। তারপর এই লেবার, লেবাররা কি পায়? স্যার, স্যার স্যালারি বা ওয়েজেস। ক্যাপিটালের বদলে কি পাওয়া যায়? ক্যাপিটালের বদলে তুই যদি ক্যাপিটাল দিস, তুই যদি ক্যাপিটাল দিস স্যার ইন্টারেস্ট। আর অন্টারপ্রিনার কি পায়? প্রফিট পায়। তাহলে দেখলি এইটাই এখানে লেখা আছে, ব্যাপারটা বুঝতে পারলি? আমার, আমাদের প্রোডাকশন 4টে ফ্যাক্টর, কি ফ্যাক্টর? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অন্টারপ্রিনার। এর বদলে এরা কি পায়? ল্যান্ডের থেকে কি ইনকাম হয়? রেন্ট। লেবার থেকে, লেবাররা কি ইনকাম করে? ওয়েজেস, ওয়েজেস, ওয়েজেস বা স্যালারি। ক্যাপিটাল থেকে কি ইনকাম হয়? ইন্টারেস্ট। আর অন্টারপ্রিনার থেকে কি ইনকাম হয়? প্রফিট। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা, কনসেপ্টটা কি বুঝলাম, বুঝে গেল? আচ্ছা, এই দেখ এখানে যে সেগুলো বলেছি, কি লিখেছি আমি, যেটা লিখলাম না এটাই বলছি। অ্যাকর্ডিং টু দিস মেথড, মানে আমি একটু বলে দিচ্ছি, মানে এই মেথড মানে ইনকাম মেথডে, অল দ্য ইনকাম দ্যাট অ্যারাইজ দ্যাট অ্যাক্রু টু ফ্যাক্টর অফ প্রোডাকশন, মানে বুঝতে পারলি আমার ফ্যাক্টর অফ প্রোডাকশন কিছু চারটে ছিল, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর। এখান থেকে যে তুই ইনকামটা করছিস, কি ইনকাম করছিস বললাম তো, ল্যান্ড থেকে ইনকাম হচ্ছে, লেবার থেকে ইনকাম হচ্ছে, ক্যাপিটাল থেকে ইনকাম হচ্ছে, আর এন্টারপ্রেনিউর থেকে ইনকাম হচ্ছে। এই সব কটা ইনকামকে যোগ, মানে রেন্টের ইনকাম যোগ করছি, তারপর বল ওয়েজেসের ইনকাম যোগ করলি, আর ইন্টারেস্ট ইনকাম যোগ করলি, আর কি ছিল? প্রফিট ইনকাম। 4টে ইনকাম যোগ করলে যে টোটাল ভ্যালুটা বেরোয়, ওটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। 4টে ইনকাম যোগ করলে যে টোটাল যে ভ্যালুটা বেরোয় ওটাকে বলে ন্যাশনাল ইনকাম। কোন মেথড ন্যাশনাল ইনকাম? এটা ইনকাম মেথড। ইনকাম মেথড করছিস, তাহলে বুঝতে পারলি ইনকাম মেথড, ন্যাশনাল ইনকাম মেথড ফর্মুলাটা কি হচ্ছে আপাতত? ইনিশিয়াল স্টেপ ফর্মুলা কি হচ্ছে? ও স্যার কিছুই না, তো আগের দিনই করেছিলাম।
এ তো আগের দিনই করেছিলাম যে ফ্যাক্টর অফ প্রোডাকশন, সার্কুলার ফ্লো অফ ইনকাম করলাম না? ফ্যাক্টর অফ প্রোডাকশন, ফ্যাক্টর অফ প্রোডাকশন ৪ টে ফ্যাক্টর। এই ৪ টে ফ্যাক্টর থেকে যে ইনকাম গুলো হচ্ছে ৪ টে ইনকাম যোগ করে দে, হয়ে গেল ন্যাশনাল ইনকাম। কোন মেথডে? ইনকাম মেথড। এখানে তাই লিখেছে, কি লিখেছে? অ্যাকর্ডিং টু দিস মেথড অল দ্য ইনকাম দ্যাট অ্যারাইজ দ্যাট অ্যাক্রু থ্রু ফ্যাক্টর অফ প্রোডাকশন, ঠিক আছে, বাই ওয়ে অফ ওয়েজেস, প্রফিট, রেন্ট, ইন্টারেস্ট আর সামড আপ, সাম মানে কি? যোগফল, যোগ করলাম টু অবটেইন দ্য ন্যাশনাল ইনকাম। ঠিক আছে? দিস মেথড ইজ অলসো নোন অ্যাজ ফ্যাক্টর পেমেন্ট মেথড। এর মেথডের আরেকটা নাম কি বললাম? ফ্যাক্টর পেমেন্ট মেথড। কেন ফ্যাক্টর পেমেন্ট বলেছিলাম? যেমন ধর আজকে আমি হাউস হোল্ড, তুই ধর ফার্ম, তোকে আমি ল্যান্ড দিলাম, তুই আমাকে কি পেমেন্ট করবি? রেট। এটাকে ফ্যাক্টর, তোকে ফ্যাক্টর দিলাম, তুই ফ্যাক্টর পেমেন্ট করলি। বুঝলি কেন ফ্যাক্টর পেমেন্ট বলেছে? তাই বলছে দিস মেথড ইজ অলসো নোন অ্যাজ ফ্যাক্টর পেমেন্ট মেথড, বা এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটর শেয়ার মেথড। তাহলে বুঝতে পারবি ব্যাপারটা কি বললাম? তাহলে প্রথম স্টেপটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, পুরো ব্যাপারটা পুরো মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এবার তো এত অব্দি ঘটনা বললো তো, ঘটনাগুলো বললাম তো। এইবার যে, আচ্ছা পরীক্ষায়, এদের পরীক্ষায় আমি দেখলাম, বইতে দেখলাম অঙ্ক দিয়েছে, বলছে ইনকাম মেথডে তুমি অঙ্ক করো, কিছু অঙ্ক দিয়ে দেবে, তোকে ইনকাম মেথডে অঙ্ক করতে হবে। ঠিক আছে? অঙ্ক করতে হবে, তোকে অঙ্ক দেবে পরীক্ষায়। এবার দেখ, অঙ্ক করতে গেলে তো অঙ্কের ফর্মুলা তোকে ভালো করে মুখস্থ করতে হবে, নাহলে তুই অঙ্ক করবি কি করে? মুখস্থ করবার টেকনিক শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেইগুলো শিখিয়ে দিচ্ছি। দেখ, স্টেপ ওয়ান, মানে আমাকে যদি জিজ্ঞাসা করে যে ইনকাম মেথডে তো ন্যাশনাল ইনকাম বের করবে, তার ফর্মুলাটা বল। ফর্মুলা বল যে এই বললাম না, এই যে ৪ টে ইনকাম যোগ করলে এই যে ৪ টে ইনকাম, কোন ইনকাম দেয়? ৪ টে ইনকাম। ধর এই ইনকামটা, এই ইনকামটা, এই ইনকামটা, এই ইনকাম, ৪ টে ইনকাম যোগ করলে তো ন্যাশনাল ইনকাম বের হবে ইনকাম মেথডে। ঠিক আছে? এইটা বের করার আবার কিছু মানে ধরন আছে, সেই ধরনটা তুমি শেখাবো। অর্থাৎ ৩ টে স্টেপের মাধ্যমে এটা কাজটা কমপ্লিট। ৩ খানা স্টেপ, কটা স্টেপ? ৩ টে স্টেপ। প্রথম স্টেপ কি বলেছে ভালো করে শুনবি, হ্যাঁ? মনোযোগ সহকারে শুনবি। স্টেপ ওয়ান, আচ্ছা আমাদের দেশে এই ১৪০ কোটি জনসংখ্যার দেশ, টোটাল যে পপুলেশন আছে, তাই এখানে প্রতিটা মানুষ, মানে প্রতিটা মানুষ বা ম্যাক্সিমাম মানুষ, কেউ না কেউ, সবাই কি একই ধরনের কাজ করে? আমাদের দেশে কি সবাই একই ধরনের কাজ করে? না স্যার, সবাই একই ধরনের কাজ করে না। কেউ কৃষি কাজ করে, ঠিক আছে? কেউ প্রোডাকশন করে, আবার দেখবি কেউ ব্যাংকে চাকরি করে, কেউ ডাক্তারি করে, কেউ টিচিং লাইনে আছে, কেউ উকিল। মানে আমাদের দেশে যে টোটাল যে দেশটা আছে না, টোটাল দেশে সবার অ্যাক্টিভিটিস কি সমান? অ্যাক্টিভিটি হিসেবে কাজ করে, সবাই কি সমান কাজ করে? না। আমাদের দেশে সবাই কাজ করে, সবার কাজকর্ম সমান। তাহলে তোকে জানতে হবে কি বলতো, তোকে আমার দেশের ন্যাশনাল ইনকাম যদি বের করি, ইনকামে তোকে জানতে হবে আমাদের দেশে যে যে যত মানুষ আছে তারা তো কিছু না কিছু কাজকর্ম করে। কি কি ধরনের কাজ হয় আমাদের দেশে? সবার প্রথমে জানতে হবে আমাদের দেশে কি কি ধরনের কাজ হয়। ঠিক আছে? ওই কাজ ওয়াইজ ওদের ক্লাসিফিকেশন করতে হবে, কাজ ওয়াইজ ক্লাসিফিকেশন করতে হবে। বুঝবি ব্যাপারটা? কি লিখেছি দেখ, এখানে লিখেছি আইডেন্টিফিকেশন থেকে একটা কথা লিখেছি, আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন মানে বুঝিস তো? আইডেন্টিফাই করা মানে কি? শনাক্ত করা। শনাক্ত করা, ব্যাপারটাকে শনাক্ত করা। আমাদের দেশে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করে, এবার কাজগুলোকে শনাক্ত করবো। ও এই কাজ করে, ও এই কাজ করে, এই কাজগুলোকে শনাক্ত করবো। শনাক্ত করে তারপর ক্লাসিফাই করবো। ধর কেউ তো কৃষি কাজ করে, যত রকমের কৃষি কাজ হয় ওদেরকে একটা দেখে ফেলে দেবো। ঠিক আছে? যারা কৃষি কাজ করে তাদেরকে একটা দেখে ফেলে দেবো। যারা ফ্যাক্টরিতে কাজকর্ম করে তাদেরকে একটা দিকে ফেলে দেবো। যারা ব্যাংকে কাজ করে, টেলিফোনে কাজ করে, তাদেরকে একটা দিকে ফেলে দেবো। বুঝতে পারছো? বিভিন্ন আলাদা, আলাদা, এটাকে বলে সেক্টর। সেক্টর বলা হয়। বলছে আইডেন্টিফিকেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ প্রোডিউসিং এন্টারপ্রাইজ। ঠিক আছে? তাহলে সবার প্রথম আমাদের দেশে যত রকমের অ্যাক্টিভিটিস হয়, যত রকমের কার্যকলাপ হয়, কাজ হয়, তাহলে সেইগুলোকে আগে ভাবে খুঁজে বার করো। আইডেন্টিফিকেশন, তারপর ওই কাজ ওয়াইজ ওদের ক্লাসিফিকেশন করো। কি বললাম? ওদের কাজ ওয়াইজ ক্লাসিফিকেশন করতে হবে। ঠিক আছে? কাজ ওয়াইজ ওইগুলো কি করতে হবে? ক্লাসিফাই করতে হবে। দেখ, আমাদের দেশে না বেসিক্যালি ৩ ধরনের সেক্টর হয়, ৩ টেই সেক্টর। আমাদের দেশে মেক্সিমাম দেশে এটাই হয়। ৩ টে সেক্টর। কটা সেক্টর হয়? ৩ টে সেক্টর। কি, কি সেক্টর লিখেছি এটা তুই পড়বি, হয়তো এই পরের চ্যাপ্টার মধ্যেই পড়বি। যে বললাম ইন্ডিয়ান পার্টটা পড়তে, ওখানে এগুলো লেখা আছে। তা আমাদের দেশে কটা সেক্টর আছে?
ক ধরনের সেক্টর আছে বললাম? ৩ ধরনের সেক্টর আছে। একটাকে বলা হয় প্রাইমারি সেক্টর, ঠিক আছে? একটাকে বলা হয় সেকেন্ডারি সেক্টর, আরেকটা হচ্ছে টারসিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর মানে জানিস তো? প্রাথমিক ক্ষেত্র। যে আমাদের দেশে মানে অবদান কাদের বেশি জানি? আমাদের দেশের ভিতরে অবদান সবচেয়ে বেশি প্রাইমারি সেক্টর। ঠিক আছে? সবচেয়ে বেশি অবদান প্রাইমারি সেক্টর। কেননা আমাদের দেশের যে জনসংখ্যা তার মধ্যে ম্যাক্সিমাম লোক কোথায় কাজকর্ম করে জানিস? কোথায় কাজকর্ম করে? কৃষি ক্ষেত্রে কাজ করে। তার মানে প্রাইমারি সেক্টরের অবদান সবচেয়ে বেশি। ঠিক আছে? আর সেকেন্ডারি সেক্টর কোনগুলো? যেখানে সব ফ্যাক্টরিতে মানে প্রোডাকশন হচ্ছে, বুঝলি তো? ম্যানুফ্যাকচারিং হচ্ছে, তো হচ্ছে তোর ওটা হচ্ছে তোর সেকেন্ডারি সেক্টর। আর টারসিয়ারি সেক্টর হচ্ছে তোর ম্যানুফ্যাকচার মানে প্রস্তুত করবে, প্রোডাকশন করবে ফ্যাক্টরিতে, ওইগুলোকে বলে ম্যানুফ্যাকচারিং। বুঝতে পারলি? আরে জিনিস তৈরি করবো, প্রোডাকশন করবো, কোনো দ্রব্য তৈরি করবো, তো ওটাকে বলে ম্যাগি প্যাকেট প্যাকেট খেয়েছে। ম্যানুফ্যাকচারিং মানে ধর এই ধর ল্যাপটপ তৈরি হচ্ছে, কোনো একটা তৈরি হবে, ফোন তৈরি হচ্ছে, ড্রেস তৈরি হচ্ছে, বুঝতে পারছি? এগুলো তো কোনো একটা কারখানায় তৈরি হচ্ছে না, বড় বড় প্রোডাকশন ইউনিট থেকে যেখানে প্রোডাকশন হয়, এটা সেকেন্ডারি সেক্টর। ঠিক আছে? এদের অবদান আছে, এদের অবদান মাঝখানে, বুঝিস তো? অবদান আছে কিন্তু মেন তো কৃষিকাজের অবদান। তুই পড়বি যখন ওইগুলো পড়তে বললাম না, ধর ইউনিট 4, 5, 6 এইগুলো লেখা আছে। এটাকে বলে প্রাথমিক ক্ষেত্র, সেকেন্ডারিকে বলে মাধ্যমিক ক্ষেত্র। ঠিক আছে? আর হচ্ছে তোর টারসিয়ারি সেক্টর মানে সেবা ক্ষেত্র, সেবা সার্ভিস। তাহলে আমাদের দেশে কারা কারা সার্ভিসের সঙ্গে যুক্ত? ব্যাংক, ব্যাংক সার্ভিস, বুঝতে পারলি তো? যারা সার্ভিস, ঠিক আছে, যারা সার্ভিসের সঙ্গে যুক্ত তাদেরকে বলে টারসিয়ারি সেক্টর। তাহলে কি বলছে? আমাদের দেশের ন্যাশনাল ইনকাম তুই কখনো একবারে বের করতে হবে, সবার ইনকাম একবারে বের করতে হবে। তোকে কি করতে হবে? আলাদা আলাদা করে বের করতে হবে। প্রাইমারি সেক্টরে ন্যাশনাল ইনকাম বের করবি, সেকেন্ডারি সেক্টরে ন্যাশনাল ইনকাম বের করবি, আর টারসিয়ারি সেক্টরে বের করবি। এবার প্রাইমারি সেক্টর থেকে যতটা ন্যাশনাল ইনকাম বেরোবে, প্রাইমারি সেক্টর থেকে যা বেরোবে ন্যাশনাল ইনকাম, আবার সেকেন্ডারি প্রাইমারি বের করা হয়ে গেল, সেকেন্ডারি সেক্টরটা বের করবি, তারপর টারসিয়ারি সেক্টর বের করবি। তিনটে সেক্টর যোগ করে যে টোটাল বেরোবে প্রায় হচ্ছে আমাদের দেশের national। বুঝতে পারলি? তার মানে কি আলাদা আলাদা কখন তুই একবারে বের করছো, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বের করে বের করবি। নাহলে একসাথে হবে না, ওইভাবে বের করা যায় না, খুব সমস্যা হয়। তা এটা হচ্ছে প্রথম লাইনটা আমি এটা বললাম। এবার দেখ এখানে কি লিখেছে আমাদের নোটে, এটা আমি যেটা বললাম সেটাই লিখেছি। বলছে অল দ্য প্রডিউসিং এন্টারপ্রাইজ, যত যত সব প্রডিউসিং এন্টারপ্রাইজ আছে ইকোনমিতে, যতগুলো প্রডিউসিং এন্টারপ্রাইজ আছে, ক্যান বি ক্লাসিফাইড আন্ডার 3 সেক্টর। একটা প্রাইমারি সেক্টর যেটাকে বলে এগ্রিকালচার সেক্টর, সেকেন্ডারি সেক্টর যেটাকে বলে ম্যানুফ্যাকচারিং সেক্টর, টারসিয়ারি সেক্টর যেটাকে বলে সার্ভিস সেক্টর। স্টেপ 1 কমপ্লিট করলাম, এবার চলে আসলাম স্টেপ 2। আচ্ছা আমি প্রথম দিন থেকে বহুদিন ধরে বোঝা যায় 5 নম্বর 6 নম্বর ক্লাস চলছে ন্যাশনাল ইনকামের মধ্যে। আমি বলেছিলাম দুটো ইনকাম নিয়ে বলতাম, ন্যাশনাল ইনকামের মধ্যে কোন ইনকাম আসে? দু রকমের ইনকাম হয়, একটা ট্রান্সফার ইনকাম হয়, একটা ফ্যাক্টরি ইনকাম হয়। তো ন্যাশনাল ইনকাম আমরা কোন ধরনের ইনকাম নিই? ট্রান্সফার ইনকাম নিই, ফ্যাক্টরি ইনকাম নিই? ন্যাশনাল ইনকামে আমরা কোন ধরনের ইনকাম নিই? ফ্যাক্টরি ইনকাম নিই না ট্রান্সফার ইনকাম নিই? ট্রান্সফার ইনকাম। ন্যাশনাল ট্রান্সফার ইনকাম নিই। দরকার নেই করিস, পড়া ছেড়ে দে, দরকার নেই পড়া। ঠিক আছে তো? ন্যাশনাল ইনকাম আমরা যে ন্যাশনাল ইনকাম কাউন্টিং করবো না, ন্যাশনাল ইনকামে আমরা সবসময় ফ্যাক্টরি ইনকাম নিই, কখনো ট্রান্সফার ইনকাম নিই না। ট্রান্সফার ইনকাম নিই না। এর চেয়ে আমাকে বেশি কিছু জিজ্ঞাসা করিস না, আমি বলতে পারবো না। ঠিক আছে তো? বলতে পারবো না, কারণ বলবো না, বলতে পারলেও বলবো না, কারণ বাড়িতে পড়াশোনা না করে পড়তে চলে আসলে এরকমই হয়। না, আমি বলেছি ন্যাশনাল ইনকামে কোন ইনকাম নিই। আমি বললাম কোন ধরনের ইনকাম ন্যাশনাল ইনকামে আসে, কোন ধরনের ইনকাম ন্যাশনাল ইনকামে আসে। আমি বলিনি কোন ধরনের ইনকাম ন্যাশনাল ইনকামে আসে না, আমি বলছি কোন ধরনের ইনকাম ন্যাশনাল ইনকামে নেওয়া হয়। ন্যাশনাল ইনকামে নেওয়া হয় অনলি অনলি অ্যান্ড অনলি ফ্যাক্টর ইনকাম, ট্রান্সফার ইনকাম নেওয়া হয় না। ট্রান্সফার ইনকাম কি? বহু উদাহরণ দিয়েছি, ওল্ড এজ পেনশন, ঠিক আছে, ওল্ড এজ পেনশন, লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে তো, তারপর যে বিধবা ভাতা, ঠিক আছে তো, তারপর যে যুবশ্রী, কন্যাশ্রী, এগুলো সমস্ত কি হচ্ছে? এগুলো সব ট্রান্সফার ইনকাম। এই সমস্ত ইনকাম কখনোই, এই সমস্ত ইনকাম কখনোই আমরা ন্যাশনাল ইনকাম মধ্যে নেওয়া হয়। ঠিক আছে? ন্যাশনাল ইনকাম নেওয়া হয় কি? ফ্যাক্টর ইনকাম, অর্থাৎ কষ্ট অর্জিত অর্থ, কষ্ট অর্জিত অর্থ, অর্থাৎ পরিশ্রম করে যে টাকা কামানো হয় সেটাই নেওয়া হয়। ঠিক আছে? আমাকে কেউ টাকা দিল, তার বদলে আমি তাকে কিছু সেবা দিলাম, পরিষেবা দিলাম। আমাকে কেউ টাকা দিলাম, তাকে কিছু পরিষেবা দিলাম।
এটাকে যেমন আমি পড়াচ্ছি বদলে স্টুডেন্টরা আমাকে ফিস পেমেন্ট করছে, এটা হচ্ছে ফ্যাক্টর ইনকাম, ন্যাশনাল ইনকাম নয়। ফ্রিতে টাকা পেলাম না, ঠিক আছে তো? আচ্ছা, তাই এটাকে বলা হয় ফ্যাক্টর ইনকাম। তো এই ধরনের ইনকাম ন্যাশনাল ইনকামে আসে। তাহলে আমাকে দেখ কি লিখেছি, ক্লাসিফিকেশন অফ ফ্যাক্টর ইনকাম। স্টেপ 2 কি বলছে, তোমাকে ফ্যাক্টর ইনকামটা ক্লাসিফাই করতে হবে। এতে কি লেখা আছে, দেখ এতে লেখা আছে পয়েন্ট কি লেখা আছে, কম্পেনসেশন অফ এমপ্লয়ি। কি লেখা আছে বল, কম্পেনসেশন অফ এমপ্লয়ি। দেখ তো এই বেঙ্গলি স্টুডেন্ট ইংলিশ টার্মগুলো বুঝতে একটু অসুবিধা হবে, যাই হোক আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, ঠিক আছে? আর এগুলো সব যে কমার্সের যারা স্টুডেন্ট, যারা মানে পিওর কমার্সের স্টুডেন্ট, তারা সব আইটেমের নামই জানে, কোনো সমস্যাই নেই, ঠিক আছে তো? ম্যাক্সিমাম তো ইকোনমিক্স মানে কমার্স থেকে আসে, তো ওদের ক্ষেত্রে কেউ খুব একটা অসুবিধাই হয় না, ঠিক আছে? তো এখানে কি বলছে, কম্পেনসেশন অফ এমপ্লয়ি। কি লেখা আছে, কম্পেনসেশন মানে জানিস তো? দেখ ইংলিশের মানেগুলো খুব জানাটা খুব জরুরি, মানে দরকার হয়। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ অফ এমপ্লয়ি। আজকে ধর আমি একটা কোম্পানিতে চাকরি করতে ঢুকেছি, তাহলে 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 আমি সেই কোম্পানির, ধর সাপোজ ধর ধর এখানে লিখলাম, এটা ধর টাটা কোম্পানি, টাটা কোম্পানি, ঠিক আছে? ঠিক আছে, টাটা কোম্পানিটা কে জানিস? আমি বলছি, টাটা কোম্পানিটাকে, এই যে কোম্পানি, আমি টাটা কোম্পানি চাকরি করতে ঢুকি, টাটা কোম্পানি কি মালিক? টাটা কোম্পানি তো মালিকটাকে, আজকে আমি যেই কোম্পানিতে কাজে করবো তার মালিকটাকে, সেই কোম্পানি তো মালিক, ঠিক আছে? তাহলে তাহলে আমি ধরলাম এটাকে কি লিখলাম, আচ্ছা পুরো কথাটা লিখি, এমপ্লয়ার। এমপ্লয়ারকে বলা হয় মালিক। আর যে ভদ্রলোক কাজে ঢুকলো, ধর আমি কাজে ঢুকলাম, তাহলে আমি কি হয়ে গেল, টাটা কোম্পানি জানিস, আমি হলাম এমপ্লয়ি, মানে আমি কর্মচারী, ঠিক আছে? তার মানে আমি যে সারা মাস ধরে টাটা কোম্পানিতে কাজ করছি, তার বদলে আমি টাটা কোম্পানিতে কি expect, মাসের শেষে কি expect, স্যালারি বা ওয়েজেস, মাইনে expect করবো। আর এটাকে বলা হয় কর্পোরেশন অফ এমপ্লয়ি। মানে আজকে টাটা কোম্পানি তোকে দিয়ে পুরো কাজ করালো, তাহলে তোকে তার বদলে তোকে কিছু পেমেন্ট করতে হবে, এটাকে বলা হয় কম্পেনসেশন টু এমপ্লয়ি। বুঝতে পারি, এটাকে বলা হয় কম্পেনসেশন টু এমপ্লয়ি বা কম্পেনসেশন অফ এমপ্লয়ি। শর্টে বলা হয় সিওই। সিওইটা কি, কম্পেনসেশন অফ এমপ্লয়ি, ঠিক আছে? আচ্ছা, তুই যে কোম্পানি থেকে, আচ্ছা তুই ধর টাটা কোম্পানিতে চাকরি পেয়েছিস, তুই কি টাটা কোম্পানি থেকে ধর প্রতি মাসে তোকে 15,000 টাকা স্যালারি, ওই স্যালারিতে একটু খুশি হয়? আমি ব্যাপারটা বলছি, ওই স্যালারিতে খুশি হয় না। আজকে কেউ যে কোম্পানি চাকরি করে, সে শুধু স্যালারি পায় না। যারা কমার্সের স্টুডেন্ট তারা ভালো মতন জানা উচিত, আর যারা কলেজে সবই জানে ভালো মতন এই লাইনগুলো, লাইনের মানে ওরা সম্পর্কে আইডিয়া আছে। যেমন ওরা ক্লাস 11-এ ট্যাক্সেশন করেছে, স্যালারি বলে চ্যাপ্টার ছিল, স্যালারির কনসেপ্ট এখন পুরো এখানে আছে, ঠিক আছে? কস্ট ট্যাক্সের। তো এখানে কি বলছে, একটা এমপ্লয়ি যখন কোনো কোম্পানি চাকরি করতে যায়, ও স্যালারি বলতে কি, ওই হাতে টাকা দিলে ওই টাকায় পায়, আরো কিছু পায়। কোম্পানিতে অনেক কিছু পায়, শুধু স্যালারি পায় না, চাকরি করতে গেলে সে শুধু স্যালারি পায় না, আরো অনেক কিছু। কি কি পায় আমি তোকে বলবো, দেখ কি কি পায়। এটা টেকনিক, মনে রাখার টেকনিক বলছি। মনে রাখার টেকনিক কি বলছি, এখানে দেখ কি লেখা আছে, WWER। মানে এই ধর এই দুজন লোক, এটা একজন লোক আর এটা একজন লোক, এই দুজনের মধ্যে ধর কোনো রকমের কোনো বিবাদ হয়েছে, বিবাদ মানে কি, ঝামেলা হয়, ঠিক আছে? ঝামেলা হওয়ার মানে কি বলে তাকে, ডব্লিউডব্লিউ নাম শুনেছ, ডব্লিউডব্লিউ, হ্যাঁ ফাইট। ডব্লিউডব্লিউ মনে রাখার টেকনিক, ডব্লিউডব্লিউ মানে ফাইট, ডব্লিউডব্লিউ মানে ফাইট, ঠিক আছে? তো ডব্লিউ মানে কি, আজকে ধর আমি ধর কোনো মুম্বাই চাকরি করতে গেছি, তাহলে আমি কি বলবো, স্যার আপনার ধর প্রতি মাসে মাইনা পাবেন, মাইনা প্রতি কথায় মাইনা পাবেন, মাইনা, যে মাইনাটা বাড়িতে নিয়ে আসবো, বাড়িতে নিয়ে এসে সংসার চালাবে, তাই তো? প্রতি কথায় মাইনা পাবো। তাহলে এই যে মাইনাটা বাড়িতে নিয়ে আসবো, এটা কিসে নিয়ে আসবে? বুঝতে যে বাবা যে চাকরি করে বাড়িতে মাইনে, টাকাই তো নিয়ে আসবে, টাকাই তো নিয়ে আসবে, নাকি অন্য জিনিস নিয়ে আসবে? কি নিয়ে আসবে বাড়িতে? কোম্পানিতে কেউ চাকরি করে, মাসের শেষে যখন কোম্পানির থেকে যে টাকাই তো নিয়ে আসে। কি বুঝতে পারলি না? যে চাকরি কি বাড়ি থেকে কেউ, দিদি যদি চাকরি করে তাহলে কি হয়, মাসের শেষে কি একটা টাকা নিয়ে আসবেন, টাকা নিয়ে আসবে, এটাই বলছে। লিখলাম ওয়েজেস এন্ড স্যালারি ইন ক্যাশ, মাসের শেষে টাকা নিয়ে, ক্যাশ টাকা নিয়ে আসবে। আচ্ছা তুই ভাব, কোম্পানিতে চাকরি করে, তা তোর ক্ষেত্রে অসুবিধা হবে, যারা কমার্সের স্টুডেন্ট তাদের কাছে কোনো সমস্যাই হবে না। যারা কোম্পানি চাকরি করে তারা কিন্তু শুধু স্যালারি পায় না, মানে শুধু টাকা নিয়ে আসে না। ওই টাকার মধ্যে আরো অনেক কিছু জিনিস থাকে। কি থাকে জানিস? এই বলছে, দেখে এখানে হাইলাইট করে দেয়, সবুজ কালিতে হাইলাইট করে দেয়, ABC, ABC, ঠিক আছে? এ পাবে, এ মানে কি, অ্যালাউন্স বলে, স্যার এ আবার কি অ্যালাউন্সেস মানে? দেখবি যারা চাকরি করে না, ধর 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 এই যে প্রতিদিন জিনিসের দাম বেড়ে যাচ্ছে না? দিয়ে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়তেই থাকছে, তাহলে ওদের মাইনা তো পাচ্ছে না সেই লেভেলে। মাইনা তো একটা আছে,
মাইনাস একটা আছে, তাহলে কি করতে হবে? কোম্পানি মালিক বোঝে যে না, তো জিনিসের দাম প্রচুর প্রচুর বেড়ে যাচ্ছে, তাহলে সেই অনুযায়ী ওদের দিয়ে দেওয়া হবে। ডিয়ারনেস অ্যালাউন্সেস বলে একটা অ্যালাউন্সেস হয়, ঠিক আছে? এটা দেওয়া হয়, এটা কেন দেওয়া হয়? ওই জিনিসপত্রের দাম বাড়ছে বলে এটা দেওয়া হয়, ঠিক আছে? ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছিস তো? এটা দেওয়া হয়, দিয়ে এটা দেওয়া হয়। তাহলে কি বললাম? এটাকে বলা হয় অ্যালাউন্সেস। এবার দেখ, যারা কোম্পানি চাকরি করে তারা কিন্তু দিয়েই পায়। আরো আরো অনেক রকমের অ্যালাউন্সেস পায়। স্যার কেমন অ্যালাউন্সেস? আমি বলছি, তাহলে এমন কেউ ধর যে KFC কাজ করে, KFC তে চাকরি করে, তাদের জানি KFC তে একটা দেয়, ড্রেস দেয়, ড্রেস দেয়, ওদের ড্রেস কিনতে হয় না, ওরা ড্রেস দেয়। প্লাস ওই ড্রেসটা প্রতি সপ্তাহে যে তোর কি করবে, যে কাঁচা হবে, আয়রন করা হবে, তার জন্য কিন্তু টাকা পয়সা। এটাকে বলে ইউনিফর্ম অ্যালাউন্সেস, ইউনিফর্ম অ্যালাউন্সেস, ঠিক আছে? তারপর দেখবি বাড়িতে যদি এমপ্লয়ি যে ছেলে মেয়ে থাকে, তাদের পড়াশোনা করার জন্য ওদের একটা মানে পড়াশোনার জন্য একটা অ্যালাউন্সেস দেয়, ঠিক আছে? এটা বলে চিলড্রেন অ্যালাউন্সেস। এবার ছেলে মেয়ে যদি হোস্টেল থেকে পড়াশোনা করে, তাকে একটা অ্যালাউন্স, হোস্টেল অ্যালাউন্সেস, ঠিক আছে? এবার কি বলবো, তোর ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস, যে যাতায়াত করবে তার জন্য, মানে একটা কোম্পানিতে যখন চাকরি করবে কোনো এমপ্লয়ি, সে বিভিন্ন রকমের অ্যালাউন্সেস পেতে পারে। আমি কয়েকটা নাম বললাম, আমি তোকে কি বললাম? ইউনিফর্ম অ্যালাউন্সেস নাম বললাম। তারপর আমি কি বললাম? বল স্যার, ডিআরএস অ্যালাউন্সের নাম বলেন, আপনি হোস্টেল অ্যালাউন্সের নাম বলেন, তারপর আপনি চিলড্রেন, তারপর ট্রান্সপোর্ট অ্যালাউন্সের নাম বলেন, এরকম বিভিন্ন অ্যালাউন্সের নাম হয়। যারা বলছে কমার্সের স্টুডেন্ট, যারা ট্যাক্সেশন করেছে, তারা নামটা জানে। তোদের ক্ষেত্রে যারা কমার্সের স্টুডেন্ট নোট, তোদের ক্ষেত্রে নামগুলো জানা কঠিন, মানে মানে পারবি না, মনে রাখতে পারবি না। ওরা তো পড়েছে, প্রচুর অঙ্ক করেছে, তাই ওরা নামও জানে। তুই অতই মনে রাখতে না পারলে তুই মনে রাখবি কি? কোম্পানি থেকে, ঠিক আছে, এমপ্লয়ি কি পায়? অ্যালাউন্সেস, অ্যালাউন্স কি পায়? অ্যালাউন্স। দেখবি অনেকে, দেখবি আজকে ধর বলছি যে কোম্পানি থেকে দেখবি বাড়ি ভাড়ার একটা ব্যবস্থা, যে তুমি ভাড়া বাড়িতে বসবাস করছো, ঠিক আছে? এইচআরএ বলে একটা জিনিস হয়, হাউস রেন্ট অ্যালাউন্স, ঠিক আছে? এই একটা ব্যাপার, হাউস রেন্ট অ্যালাউন্সের ব্যবস্থা করে দেয়, ঠিক আছে? তাহলে কি বুঝতে পারলি? অত কিছু মাথায় রাখতে হবে না। স্যার, আজকে যদি আমি কোম্পানি চাকরি করতে যাই, তাহলে আমি মাসের শেষে একটা স্যালারি পাবো, ক্যাশ টাকা পাবো। শুধু এটা পাবো না, এর পাশাপাশি আরো অনেক কিছু পাবো। এই যে মাসের শেষে যে স্যালারিটা পাচ্ছি না, এটাকে বেসিক বলা হয়, বেসিক। মানে মেইন, মানে দেখবি কোনো কোম্পানিতে ধর কেউ কাজ করলো, কাজে গেলে ওর মাইনে ধর 1,00,000 টাকা। কিন্তু 1,00,000 টাকা কিন্তু বেসিক নয়। দেখা গেলো 1,00,000 টাকা, ধর 1,00,000 টাকা 70,000 টাকার বেসিক। 30,000 টাকা আরো এদিক ওদিক মিলিয়ে মিলিয়ে 1,00,000 হয়ে যাবে। ওটা বুঝতে পারলি? পরে বুঝতে পারবি যে এই তো কমার্সের স্টুডেন্ট না, এগুলো খুব ডিটেলসে জানতে পারবে। তো কি বললাম কি, ওয়েজেস আর স্যালারি ইন ক্যাশ, বোঝা গেল? শুধু এটাই দেবে না, তার সঙ্গে বিভিন্ন অ্যালাউন্স দিতে পারে, ঠিক আছে? যেমন দেখবি অনেকে, দেখবি দেখবি তোর পাড়াতেই থাকতে পারে, দেখবি বাইরে কল সেন্টার বা এমন কোনো জায়গায় চাকরি করে, দেখবি বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, আবার বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম এরকম অ্যালাউন্স থাকে। আচ্ছা, শুধু এটা দেয়, বোনাস দেয় কোম্পানিতে। যারা দেখবি সেলস ডিপার্টমেন্টে কাজ করে না, বলছে ওদের একটা অ্যাচিভমেন্ট দাও, তুমি যদি এই অ্যাচিভটা করো, ঠিক আছে, তোকে একটা কমিশন দেয়। বলছে তুমি যদি, তোমার জন্য যদি কোম্পানি এত লাখ টাকা সেল হয়, তাহলে তোমাকে এইরকম 1% কমিশন দেবে। তাই এটাও তো স্যালারি পায়। তাহলে বুঝতে পারলি কি বলছে? স্যালারি পায়, কমিশন পায়, ঠিক আছে, বোনাস পায়। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি? প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বলছে? সেকেন্ড ডব্লিউ কি? ওয়েজেস এন্ড স্যালারি ইন কাইন্ড। স্যার এটা কেমন? আজকে বাড়িতে কেউ চাকরি করছে, দাদা বা দিদি চাকরি করছে, এবার টাকা তো মাসের শেষে নিয়ে আসছে, এছাড়াও না, বলি একটা সাপোজ একটা কোম্পানি থেকে ভালো কাজকর্ম করার জন্য একটা আইফোন দিল, ঠিক আছে? আইফোন দিল, আইফোন নিয়ে চলে আসলো, যদি আইফোন কেনা হয়, বলে না না, কোম্পানি থেকে গিফট করেছে, কোম্পানি থেকে দিয়েছে, এটাও তো স্যালারি, কোম্পানি। এবার দেখবি কদিন পরে দেখবি দাদা বা দিদি আর যে চাকরি করছে, তাদের ল্যাপটপ নিল, কেন ল্যাপটপ নিল? কোম্পানি কাজ করার জন্য, কোম্পানি থেকে ল্যাপটপ দিয়েছে, ঠিক আছে? তো এরকম বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। তারপর দেখবি অনেক সময় কোম্পানি থেকে টিভি দেয়, ওয়াশিং মেশিন দেয়, বিভিন্ন রকমের জিনিস দেয়। বাট কখনো কখনো এমন এমন এমপ্লয়ি, যে সেই এমপ্লয়ি খুব ভালো হয়, তাকে গাড়ি দিয়ে দেয়, গাড়ি দিয়ে দেয়, গাড়ি। বা ধর এটা যে কমন জিনিস, ধর আজকে তোর বাড়ি দমদমে, তুই ধর একটা চাকরি পেয়েছিস কোথায়, ধর বোম্বের মতন জায়গায় চাকরি পেয়েছিস, তাহলে কি করতে হবে? তোকে বোম্বে থেকেই থাকতে হবে। এখান থেকে রোজ তো কমিয়ে যেতে পারবি না, না স্যার বোম্বে থেকে থাকতে হবে। তাহলে তুই এই কথা তুই মালিককে বললি যে আমি তো দমদম, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দমদম একটা জায়গা আছে, এখানে আমি থাকি, ঠিক আছে, কলকাতার আন্ডারে। তো তো আমি এখানে কাজ করবো কি করে? আমার তো এখানে থাকার জায়গা নেই। তখন মালিক বললো, তোমরা চিন্তা করতে হবে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমাকে থাকার জায়গার ব্যবস্থা করে। বললো, তার টাকাটা কে দেবে? আমি দেবো। মালিক বলছে, আমি দেবো তোমাকে টাকা, আমি তোমাকে তোমাকে টাকার ব্যবস্থা করতেই হবে না, কিচ্ছু করতে হবে না। তুমি শুধু কাজ করো, তোমাকে থাকার ব্যবস্থা করো, থাকার জন্য আমি ঘরের ব্যবস্থা করবো, চিন্তা করতে হবে না। যে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে। তাহলে এর জন্য কি আমাকে ভাড়াই হবে? স্যার ভাড়াই হবে, রেন্ট ফ্রি বললাম। ভাড়া মানে ভাড়াটা বিনা ভাড়া, বিনা ভাড়ায় তোকে বাসস্থান দিচ্ছে, তাই তো? এটাই তো বলে বিনা ভাড়া বাসস্থান কাকে বলে? বিনা ভাড়া, তোকে ভাড়া দিতে পারবো না, এমন একটা থাকার জায়গা দিতে তোকে ভাড়া দিতে পারবো, এটাকে বলে রেন্ট ফ্রি অ্যাকাউন্ট। এটা কি টাকা দিল তো হাতে?
না, তোকে একটা ঘর দিল থাকার জন্য। বুঝতে পারলি তো? তাহলে তোকে কোম্পানি থেকে একটা সুযোগ সুবিধাও পাস। সবসময় স্যালারি বলতে ক্যাশ টাকার কোনো কথা নেই। কাইন্ডস ও দিতে পারিস, কাইন্ডস ও দিতে পারিস। অনেকেই বিভিন্ন রকমের বিভিন্ন কাইন্ডস পায়। ঠিক আছে? বিভিন্ন কাইন্ডস এর মাধ্যমে পেয়ে যাবি। ঠিক আছে? আরো অনেক কিছু আছে। বাট বেশি কিছু মাথার মধ্যে রাখলে তো বুঝতে পারবি না এতটা? দরকার নেই। শুধু ওইটুকুই মাথায় রাখ যেটা তোর বইতে এত ভালো লেখা। আমি তোকে গল্পগুলো বলে দিই। ঠিক আছে? মানে গল্পটা হলো কাইন্ড বলতে কি? আচ্ছা এই কাইন্ড জিনিস কাকে বলে? ক্যাশ যেটা হাতে ক্যাশ টাকা দিতে। কাইন্ড মানে কি? যেটা গুডস, যেটা গুডস। ঠিক আছে? কাইন্ডস মানে গুডস বলা হয়। আচ্ছা। তাহলে এই দুটো জিনিস তাহলে এই যে এই সেকেন্ডটা কি? স্যার সেকেন্ডটা হচ্ছে মালিকের কাছ থেকে কোনো রকমের কোনো সুযোগ সুবিধা পায়। ক্যাশ ছাড়া। ক্যাশ না। মালিকের কাছ থেকে কোনো রকমের কোনো সুযোগ সুবিধা পায়। সুযোগ সুবিধা। এটা হচ্ছে কাইন্ড। আর কি? পরেরটা বলি ই। স্যার ই মানে দেখবি বাড়িতে যদি কেউ চাকরি যদি করে দেখবি ওর যা মাইনা, মাইনা থেকে যদি আমি বলছি কি মানে যে কেউ চাকরি করে তাদের একটা স্যালারি স্লিপ দেয়। স্যালারি স্লিপ হয় একটা। যারা চাকরি করে তাদের একটা স্যালারি স্লিপ গভর্নমেন্ট সার্ভিস করুক বা নন গভর্নমেন্ট সার্ভিস তাদের একটা স্যালারি স্লিপ। সেখানে লেখা থাকে যে তোর যে তোর মাইনা যদি ১,০০,০০০ টাকা হয় তাহলে ১,০০,০০০ টাকার মধ্যে কোন, কোন জায়গাতে তুই কি পেয়েছিস? বেসিক কত ওর মধ্যে, ডিএ কত, এইচআরএ কত মানে কোন অ্যালাউন্স কত সব লেখা থাকে। ঠিক আছে? তারপর মালিকের থেকে যদি কোনো এক্সট্রা বেনিফিট পাস, সবকিছু ওর মধ্যে লেখা থাকে। তুই দেখতে পারিস সব জিনিস। ওখানে যখনই দেখবি না, দেখবি একটা জিনিস তুই কি দেখতে পারবি জানিস তো? যে তুই প্রতি মাসে কত টাকা তোর মাইনা হয় না? দেখবি তোর থেকে কিছু টাকা কেটেছে। যা চাকরিটা যে মাইনা থেকে কিছু কাটে। কিছু টাকা কাটে। ঠিক আছে? তোর ভালোর জন্য। ঠিক আছে? এবার ধর তোর মাইনা যত ধর তোর হিসাব করে তোর থেকে ১০,০০০ টাকা। কত টাকা কাটলো? মাইনা থেকে ১০,০০০ টাকা কেটে দিল। ঠিক আছে? যারা মানে বোঝে তাদের কাছে কোনো গায়ে লাগে না। ঠিক আছে? আবার যত বোঝেনি আমাকে ১০,০০০ টাকা নিয়ে মাইনা থেকে তারা চিৎকার করে। কিন্তু ব্যাপারটা কি আল্টিমেটলি ওই টাকাটা পেয়ে যায়। যেমন কি ব্যাপারটা ধর, আজকে ধর একজন লোকের মাইনা ধর আমি নিচে দেখাচ্ছি। একজন লোকের মাইনা ধর ১,০০,০০০। একজন লোকের ধর মাসে মাইনা ধর টোটাল বাড়ি ১,০০,০০০ টাকা পায়। ওর স্যালারি ১,০০,০০০ টাকা। ধর ওর থেকে ধর ওকে ১০,০০০ টাকা কেটে নিল। তাহলে ও হাতে পেল কত টাকা? ৯০,০০০ টাকা পেল তো। এই যে ১০,০০০ টাকা কে কাটলো? এই টাকাটা কে কাটলো? ওর মালিক কাটলো। ইয়ার। ইয়ার মানে স্যার ইয়ার মানে কি? ইয়ার মানে এমপ্লয়ার। লাস্টের দুটো ইয়ার। এমপ্লয়ার। মালিক কাটলো। ঠিক আছে? কার থেকে টাকাটা কাটলো? কার থেকে? স্যার মানে এমপ্লয়ি থেকে টাকাটা কাটলো। কত টাকা কাটলো? ১০,০০০ টাকা। বলছে মালিক বলল যে আমি তোমার অ্যাকাউন্ট তোমার মাইনা থেকে আমি ১০,০০০ টাকা করে প্রতি মাসে কাটছি। ওই ১০,০০০ টাকা আমি আবার আমার ব্যবসার ক্যাশ ব্যবসা থেকে ১০,০০০ টাকা বের। তাহলে তোমার অ্যাকাউন্ট থেকে কাটলাম ১০,০০০ আবার আমার থেকে নিলাম ১০,০০০। তাহলে ১০ কত হল? ১০ কত হল? ২০,০০০ টাকা। এই ২০,০০০ টাকা আমি একটা জায়গায় টাকাটা জমা রাখবো। এক জায়গায় টাকাটা আমি জমা রাখবো। ২০,০০০ টাকা জমা রাখবো। তাহলে এটা তো ১ মাসে ২০,০০০ টাকা জমা রাখা। তাহলে এরকম ১ বছরের মধ্যে জমা রাখবো ২,৪০,০০০। এরকম করে তুমি যত বছর আমার মধ্যে চাকরি করবে, ১০ বছর, ২০ বছর, ৩০ বছর যত বছর চাকরি করবে। ঠিক আছে তো? তত বছর আমার টাকাটা জমা তো জমা থাকলে একটা সময় প্রচুর টাকা হয়ে যাবে, এরকম বড় টাকা হয়ে যাবে। তুমি যখন কোম্পানি ছেড়ে দেবে, রিটায়ার করবে তখন পুরো টাকাটা তুমি দেবে। তার মানে কি? পুরো টাকা যত টাকা জমানো সেই টাকাটা দেবে না রে, সেটাকে আরো সুদে আসলে আরো বাড়বে। বুঝতে পারলি? পুরো টাকাটা দেবে। তাহলে বল এটা আল্টিমেটলি তোর ভালো হলো না খারাপ? তুই টাকাটা নিয়ে গেলে তোর বাড়িতে নিয়ে গেলে টাকাটা খরচাই করে দেবে। টাকা জমা থাকবে। তাহলে এটা কি তোর সুরক্ষিত তোর লাইফটাকে মানে প্রোটেক্ট করার জন্য তোর একটা সিকিউরিটি দিল। বোঝা গেল? এটা করে। আচ্ছা দেখি এই দেখ ১০,০০০ টাকা সবার থেকে কাটে না, ২,০০০ টাকাও কাটতে পারে। এবার তোর মাইনার উপর ডিপেন্ড করে কত টাকা। বা তোর সঙ্গে তুই একটা বললি যে আমি এত টাকা কাটাতে চাই। কি বললি বলতো? থেকেও কাটবে। মালিক নিজ থেকে কাটবে কেন? তোর যে মাইনা তোর থেকে কাটবে, আবার মালিক নিজের কোম্পানি থেকে টাকাটা দেবে। যত টাকা তোর থেকে কাটবে সেই টাকাটাই আবার মালিক দিবে। ঠিক আছে? তোর থেকে ৫ কাটলে মালিক ৫ দেবে। তোর থেকে ২ কাটলে মালিক ২ দেবে। বুঝতে পারলি তো? এটা বলছি ব্যাপারটা। বেসিক্যালি এটাই দেখা যায়। এটা কমন জিনিস বলে। এটাকে বলা হয় প্রভিডেন্ট ফান্ড। এটাকে প্রভিডেন্ট ফান্ডের কথা বলা হয়। এবার দেখবি ইএসআই বলে একটা ইএসআই এমপ্লয়ি স্টেট ইন্সুরেন্স। দেখবি কোম্পানিতে অনেক এমপ্লয়ি চাকরি করে তো। এবার ওদের তো চাকরি লাইফে তো ওদের শরীর খারাপ হতে পারে। শরীর খারাপ হলে তো ট্রিটমেন্ট করতে হবে। তো দেখবি কোনো এমপ্লয়ি শরীর খারাপ হয় ও ডাইরেক্ট হাসপাতালে ভর্তি হয়ে যায়, কোম্পানি থেকে টাকার ব্যবস্থা হয়ে যায়। এর জন্য মাইনা থেকে টাকা কাটে। কম টাকা কাটে, এমন না যে হিউজ টাকা কাটে। খুবই কম না ৪০০-৫০০ টাকা করে কাটে। মাসে ৪-৫০০ টাকা করে কাটে। ঠিক আছে? এটাকে এমপ্লয়ি স্টেট ইন্সুরেন্স বলে। তাহলে এটা কেন করলো? এবার যারা দেখ যে বোঝে না সে ৫০০ টাকা কাটলে চিন্তা করে। আর যে বোঝে, যে সত্যি বোঝে সে বলে তুমি কাটো ৫০০ টাকা।
আমার চেনা জানা একজন ছিল, ও ওর প্রতি মাসে 600 টাকা করে কাটাতো। ও 600 টাকা কাটাতো। ওর বেশ কিছু, যদিও বাবা মারা গেছে অনেকদিন আগে, ওই মেয়েটার, ওর বাবার যখন শরীর খারাপ হলো, পুরো চলছিল, তো ডায়ালিসিস চলছিল, ঠিক আছে? তো ডায়ালিসিস চলতে যত খরচা হয়, 1 টাকাও দিতে হয়, পুরো কোম্পানি দিয়ে দিয়েছে, কারণ ওর জন্য তো টাকাও রাখতে হবে। অনেক ভালো জিনিস, একটা ভালো জিনিস। তাহলে কি বলবো, এটা হচ্ছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স। আচ্ছা, এবার অনেক সময় কোম্পানির মালিক ভাবে না, আমার যে কোম্পানিতে চাকরি করছে ওর কথা আমি ভাবি, ওর জীবনের কথা আমি ভাবি, ওর জীবনের কথা আমি ভাবি, ওর জীবনের কথা ভেবে ওর নামে একটা এলআইসি। তাহলে এই জিনিসগুলো করে, ঠিক আছে, এই জিনিসগুলো করে। তাহলে এখানে এটাই লিখেছে, দেখ এখানে কি লেখা আছে, ভালো করে পড়বি। কি লেখা আছে দেখ, এখানে বলছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু সোশ্যাল সিকিউরিটি স্কিম। এরকম লিখে নি বইতে, প্রভিডেন্ট ফান্ড লিখে নি, তোকে বইতে ইএসআই লিখে নি, কিন্তু আমি তোকে বললাম জিনিসটা কি, সোশ্যাল সিকিউরিটি স্কিম। সোশ্যাল সিকিউরিটি স্কিমে এমপ্লয়ার কন্ট্রিবিউট, ঠিক আছে, এমপ্লয়ার এই টাকাগুলো এমপ্লয়ার কন্ট্রিবিউট করে, ঠিক আছে। তাহলে কি করে, তোর ভালোর জন্য করার চেষ্টা করে, ঠিক আছে তো, সোশ্যাল সিকিউরিটি স্কিম। আচ্ছা, মোটামুটি কি বুঝলি ডব্লিউডব্লিউ। এরপর হচ্ছে একটা আর, আর মানে কি, আচ্ছা তোরা বল, কোনো আগে তুই চাকরি করি, চাকরি করার পর রিটায়ার করবি, তো রিটায়ার করার একটা বয়স হয়, জানিস রিটায়ার করার বয়স কোনো কোনো জায়গায় 60 বছর, মানে 60 বছরই ম্যাক্সিমাম, 60 বছরই নিয়ম, রুল এটাই। কোনো কোনো জায়গায় না 62 বছর হয়, জায়গায় 58, কিছু কিছু লোকের জন্য, ঠিক আছে, কিছু কিছু লোক, মানে কিছু কিছু কাজের জন্য, ঠিক আছে তো। কারণ মানে ম্যাক্সিমাম দেখা যায় 99% 60 বছর, ঠিক আছে, 60 বছর। আচ্ছা, তো 60 বছর রিটায়ারমেন্টের বয়স। তো কোনো একটা মানুষ রিটায়ার করলে কি পায় রিটায়ারমেন্টের পর? পেনশন পায়, হ্যাঁ, সবাই পেনশন পায় না। যদি তোর কোম্পানিতে যদি সেরকম রুল থাকে, দেখা গেলো তোকে বলছে না তুমি রিটায়ার করার পর কিন্তু আমার কোম্পানিতে পেনশনের কোনো নিয়মই নেই, আর সেটা তো আলাদা ব্যাপার। যদি নিয়ম না থাকে তাহলে দেবে কেন? যদি নিয়ম থাকে তাহলে রিটায়ারমেন্টের পর তুমি পেনশন পেতে পারো। তাহলে তুই কি বলতে পারি, তাহলে একটা কোম্পানিতে তুই চাকরি করিস, সেই কোম্পানি কি কি পেতে, ও স্যার এত জিনিস পাই, এই সমস্ত জিনিস পাই। এবার ধর যারা আমাদের কলেজে পড়ায় বা ধর 11 বস ট্যাক্স বলে সাবজেক্টে ট্যাক্স পড়ায়, ওখানে স্যালারি দিকে আরো অনেক, কয়েকটা বললাম, মানে আরো প্রচুর প্রচুর পয়েন্ট আছে, ঠিক আছে। তো এইটা বলছি যে এইগুলো যারা কমার্স, আমি তো এতক্ষণ বললাম তুই কমার্সের স্টুডেন্ট নয় বলে, ঠিক আছে, আমাদের যে কমার্সের স্টুডেন্ট তারা সব এগুলো নাম শোনার সঙ্গে সঙ্গে বুঝিয়ে যাবে, ঠিক আছে, নাম শোনার সঙ্গে বুঝিয়ে যাবে যারা একটু ঠিকঠাক করে পড়াশোনা করেছে। আর একটা কথা, যে ঠিকঠাক করে পড়াশোনা করছে। আচ্ছা, হয়ে গেল। তাহলে এটা কি বললাম, যারা চাকরি করে তাদের কথা বলে। এবার সবাই তো চাকরি করে না, সবাই কি চাকরি করে? সবাই কি চাকরি করে? আরে আমাদের দেশে 140 কোটি জনসংখ্যার দেশ, সবাই 140 কোটি লোকই চাকরি করে? তাহলে এত বেকারত্ব হতে গেল, সবাই চাকরি করে না, কেউ তো ব্যবসাও করে, কেউ তো ব্যবসাও করে। এই অপারেটিং সারপ্লাস কাদের জন্য জানিস? মানে বললো ওই বাকিদের জন্য। দেখ এখানে দুটো পয়েন্ট লিখেছি, মনোযোগ সহকারে শুনবি, হ্যাঁ। এটা কি লিখেছি, ইনকাম ফ্রম, এখানে কি লিখেছি দেখ, ইনকাম ফ্রম অন্টারপ্রিনিয়রশিপ, এটা কাদের জন্য? যারা ব্যবসা করে তাদের জন্য। এখানে কি লিখেছি দেখ, এখানে এই জায়গাটা কোনো যদি, এটা কি লিখেছি বল, এটা অপারেটিং সারপ্লাস। এটা কি লিখি, অপারেটিং সারপ্লাস, এটা কি, এটা, এখানে কি ওই অপারেটিং সারপ্লাস দুটো পার্ট, তো দুটো পার্ট, আমি আগে এই পার্টটা পুরো ক্লিয়ার করবো, তারপর এই পার্টে আসবো। এই পার্টে কি বলেছে বল, ইনকাম ফ্রম অন্টারপ্রিনিয়রশিপ। অন্টারপ্রিনিয়রশিপ মানে তুই ব্যবসা করছিস, আচ্ছা, যে ব্যবসা, এই ব্যবসা থেকে কি টাকা ইনকাম করে? প্রফিট, দেখলি প্রফিট, প্রফিট লিখেছি। তুই এখন যে কনসেপ্ট বোঝাবো, তুই জানিস না, আর তুই জানলেও কিছু জানতে পারিস, পুরো জানিস না, ঠিক আছে, জানিস তো, আমি তোকে বলছি, ধর একটা গল্পটা বলছি। ধর একটা কোম্পানি, টাটা কোম্পানি, ধর একটা কোম্পানি টাটা কোম্পানি, নাম তো শুনেছি টাটা কোম্পানি। একটা বছর ধর, সাপোজ 2024 সাল, 2024 সাল, ও সারা অনেকদিন ধরেই টাটা কোম্পানি খুলেছে, ব্যবসা করছে। ও তো 2024 সালেও ব্যবসা করেছে। তো রীতিমতো 2024 সালে ব্যবসা করে দেখা গেল 2024 সালে সাপোজ একদম কম টাকা বলছে, 2024 সালে ও ব্যবসা করে ধর 1 লাখ টাকা লাভ করেছে। কি করেছে? 1 লাখ টাকা লাভ। লাভকে ইংরেজিতে বলি profit। বুঝতে পারছি, গল্প বুঝবি কিন্তু, গল্প বুঝবি। টাটা কোম্পানি 2024 সালে সুন্দর বিজনেস করেছে, বিজনেস করে ধর 1 লাখ টাকা, স্যার এত কম টাকা আমি যাই, কম পাই মানে, ও ধর 1 লাখ কোটি টাকা কামানো। আমি কম বললাম যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে তো। তো টাটা কোম্পানি ধর ওই বছর 24 সালে ব্যবসা করে 1 লাখ টাকা লাভ করেছে। এবার এই 1 লাখ টাকা যে লাভ, এই যত টাকা লাভ করলো তার মধ্যে ওর কাছে সবার প্রথম কি আসবে জানিস? আমি বলছি একজন লোকের নাম বলছি, তুই নিশ্চয়ই জানিস, আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার। জানিস আমাদের ফাইন্যান্স মিনিস্টার নাম কি? নির্মলা সীতারামন। যে ওর কোম্পানির বাইরে চলে আসবে, ওর কোম্পানির বাইরে চলে আসবে, বলবে দাও। বলছে টাটা কোম্পানি, কি দেবো? বলে দাও, তুমি যে টাকা কামালে, আমার দেশে ব্যবসা করে টাকা কামালে, দাও, ট্যাক্স দাও, ট্যাক্স দাও, ট্যাক্স। তার মানে কি? ট্যাক্স দাও। ও ভালো কথা বলেছে, এটা কি, এটা কার কথা বলে? টাটা কোম্পানি, মানে কোম্পানি। তো কোম্পানির কাছ থেকে সরকার যে ট্যাক্স নেয় তাকে কি ট্যাক্স বলে? তাকে বলে কর্পোরেট ট্যাক্স। কি ট্যাক্স বলে? কর্পোরেট ট্যাক্স। নাম করতে হবে তোকে,
নাম করতে পারি। তাহলে কোম্পানি থেকে সরকার যে ট্যাক্স তাকে ট্যাক্স বলে কর্পোরেট ট্যাক্স। স্যার কত পার্সেন্ট ট্যাক্স নেয়? যেটা তো জানার বিষয় নয়, এটা তো জানার বিষয় নয়, তবু আমি বলে দিচ্ছি জাস্ট নলেজের জন্য বলছি, তোর কোথাও লেখা নেই, বইতে লেখাই নেই এগুলো কথা, ঠিক আছে তো? কোনো বইতে লেখা নেই, ঠিক আছে তো? তো জেনারেলি আমাদের দেশে কর্পোরেট ট্যাক্স হচ্ছে 50%। মানে তুই টাটা কোম্পানি 1 লাখ টাকা কামালো, তো তুই কত টাকা ট্যাক্স দিয়ে নেবে বল? 50,000। 1 লাখ টাকা কামালো, তো ধর টাটা কোম্পানি 1 লাখ টাকা কামালো, কত টাকা ট্যাক্স দিয়ে যাবে? 50,000 টাকা ট্যাক্স। আচ্ছা, তাহলে কত টাকা বেঁচে থাকবে বল? ট্যাক্স 50,000 টাকা নিলে কত টাকা বেঁচে গেল? স্যার 50,000 টাকা বেঁচে গেল। সেই 50,000 টাকা কি করবে টাটা কোম্পানি? এবার ধর টাটা কোম্পানি চলছে কি করে? একটা কোম্পানি চলে কি করে? একটা কোম্পানি চলে কি করে? আমরা পড়ালাম, অ্যাকাউন্টেন্সি পড়ালাম, ইস্যু অফ শেয়ার, ইস্যু অফ ডিবেঞ্চার, ডিবেঞ্চার চলছে আর শেয়ার পলিসি। এবার দেখ ব্যাপারটা কি, টাটা কোম্পানি একটা কোম্পানি চলে কি করে? স্যার পাবলিক কোম্পানিকে টাকা দেয়। পাবলিক তো কোম্পানিকে টাকা দেয়, পাবলিক কোম্পানিকে টাকা দেয়, সমস্ত পাবলিক কোম্পানিকে টাকা দেয়, সেই টাকা দিয়ে তো কোম্পানি চলে। তাহলে বছরের শেষে যখন কোম্পানি লাভ করবে, তাহলে সেই লাভের ভাগ পাবলিককে দেওয়া উচিত কি দেওয়া উচিত? দেওয়া উচিত। এটাকে বলা হয় ডিভিডেন্ড। এটাকে বলা হয় ডিভিডেন্ড। কি বলা হয় এটাকে? ডিভিডেন্ড। ডিভিডেন্ডকে বাংলায় বলা হয় লভ্যাংশ। ঠিক আছে, ডিভিডেন্ড আমি লিখছি এখানে ডিভিডেন্ড। স্যার কত টাকা? সাপোজ 40,000 টাকা ডিভিডেন্ড দিয়ে দিই, 40,000 টাকা ডিভিডেন্ড, ঠিক আছে? তাহলে কত টাকা বেঁচে রইলো এখন? 10,000 টাকা বেঁচে রইলো। স্যার এই 10,000 টাকা দিয়ে কি করবে কোম্পানি? কোম্পানি 10,000 টাকা কিছু করবে না। কোম্পানির ঘরের মধ্যেই রেখে দেবে। মানে টাটা কোম্পানির নিজের ঘরে, টাটা কোম্পানির মধ্যে টাকাটা রেখে দেবে। এই টাকাটা দেবে না। কেন স্যার? এই টাকা দিয়ে কি করবে একটা কোম্পানি? এবং এটাকে কি বলে? এই টাকা দিয়ে যখন কোম্পানি খারাপ অবস্থায়, জানিস তো বাংলা কথায় মানে পাতিগত দুঃসময়, দেখবি দেখবি অনেকের ঘরে দেখবি একটা ঠাকুরের সামনে একটা ঘর থাকে না? লক্ষ্মীর ঘর থাকে না? তা কি করে মানুষ কি ঘরটাকে সবসময় ভাঙে? ঘরে টাকা জমে না। মানে বেসিক্যালি কি দেখা যায়, আমরা আমাদের মতন মানে আমার ফ্যামিলিতে কি দেখেছি, যে যখন একটু খারাপ সময় আসে এমনি ঘর কেউ ভাঙে না। জেনারেলি আমিও তো জানি ঘর কেউ ভাঙে না। যদি কখনো একটু সময় কোন সমস্যা দেখা দিয়ে তখন ঘরটা ভাঙে। তেমনি কোম্পানির মধ্যে এটা একটা ঘর, একটা ঘরের মধ্যে কোম্পানি টাকা যায়। ধর প্রতি বছর একবার জমা হয় না, প্রতি বছর টাকা জমানো, প্রতি বছর টাকা জমা জমা শুরু। ঠিক আছে? যখন কোম্পানির একটু খারাপ সময় আসবে, তখন ওই ঘরটা ভাঙবে, ঘর ভেঙে টাকাটা বের করবে, টাকাটা বেড়ে রেখে দেবে। বুঝতে পারলি? দেখ আজকে এই বছর 1 লাখ টাকা লাভ হচ্ছে, পরের বছর 1 লাখ টাকা লাভ হওয়ার কথা আছে। প্রতি বছর লাভ তো নাও হতে পারে। তো তখন কোম্পানি যখন খারাপ অবস্থা থাকবে, কোম্পানি চালাতে হয়, তো তখন ওই ঘর থেকে টাকা বের করে নেওয়া হচ্ছে। বা এরকম হতে পারে, আজকে যে কোম্পানিটাকে আমি আরেকটু বড় করবো, যা আছে কোম্পানিটাকে আমি আরেকটু বড় করতে চাই। আমার কোম্পানি যা যা প্রোডাক্ট বিক্রি হতো, আমি আরো প্রোডাক্টের সংখ্যা বাড়ালাম। টাকাটা টাকা কোথায় পেলাম? এখানে ঘর থেকে টাকা বের করে ওখানে টাকা দিই। এটাকে কি বলে জানিস তো? এটাকে বলা হয় ভালো করে দেখ কি লিখছি। এটাকে বলা হয় আনডিস্ট্রিবিউটেড প্রফিট। কি লিখলাম? আনডিস্ট্রিবিউটেড প্রফিট। মানে বুঝতে পারলি তো আনডিস্ট্রিবিউটেড মানে কি? ইংলিশটা তো জানতে পারবি। আনডিস্ট্রিবিউটেড মানে যেটা ডিস্ট্রিবিউট করা হয়, যেটা এই আচ্ছা দেখ, এই 1 লাখ টাকা 3টে পার্ট হলো, এটা একটা পার্ট, এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, 3টে পার্ট। তাহলে এই 10,000, এটা হচ্ছে 10,000 টাকা এমন একটা পার্ট যেই পার্টটা ভাগ করা হয়। ভাগ করা হচ্ছে না স্যার, ভাগ করে তো কোম্পানির মধ্যেই আছে, ভাগ করা হলো কোথায়? তো এটাকে বলে আনডিস্ট্রিবিউটেড প্রফিট। তাহলে বুঝতে পারলি, তার মানে প্রফিটের 3টে ভাগ হলো। কোথায় গেল? এই দেখো প্রফিটের 3টে ভাগ হলো। কি কি লিখেছিল স্যার? সিটি মানে কি? ওই নির্মলা সীতারামনকে যেটা দিল, কি দিল? কে দিল? কর্পোরেট ট্যাক্স। ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, তাই সিটি লিখলাম। ডি মানে ডিভিডেন্ড, পাবলিক কে দেয়। ইউপি মানে ওই যে আনরিয়ালাইজ প্রফিট, সরি আনরিয়ালাইজ কেন বললাম, আনডিস্ট্রিবিউটেড, যে প্রফিটটা এখন ভাগ করা হয় সেটা। তাহলে বুঝতে পারছি তো প্রফিটের মধ্যে কি কি পার্থক্য লিখতে হবে। আচ্ছা এইদিকে কি, এবার সবাই কি ব্যবসা করবে? না স্যার, চাকরি বললেন ব্যবসা বলেন, এবার আর বাকি কিছু তো আছে। দেখবি দেখবি ধর এমন কোনো লোক আছে যার কাছে প্রচুর জমি আছে, তাহলে কি করে জমিটাকে, জমি থাকলে জমিটাকে ভাড়া দেবে। দেখে লিখেছি ল্যান্ড। এমন কিছু লোক আছে যে ওর কাছে প্রচুর জমি আছে, জমিটা দিয়ে কি টাকা, জমিটাকে দিয়ে জমিটা ভাড়া দিয়ে, জমিটা আজকে ধর আমার কাছে জমি আছে, আমার কাছে কেউ জমি যেতে আসলো, আমি জমিটা দিয়ে দিলাম। তাহলে জমিটা যে ওকে দিলাম, তার বদলে ওর থেকে তো কিছু ইনকাম নেবো। কি নেবো? ইনকামটা কিসের ইনকাম নেবো? রেন্ট। হয়ে গেল। এবার ধর আজকে ধর তোর কাছে ধর প্রচুর টাকা জমে আছে। তাহলে প্রচুর টাকা মানে ক্যাশ টাকা পড়ে, তাহলে ক্যাশ টাকাটা কি করবো তুই? ক্যাশ টাকাতে যার টাকার দরকার সে তোর কাছে আসলো, বলছে আমাকে কিছু ধার দাও, আমি ব্যবসা করবো, কাজে লাগে। তাহলে তুই কি দিলি তাকে? স্যার লোন দিলাম। লোন দিলে তাকে সেখানে কি খাওয়াবো? ইন্টারেস্ট। আচ্ছা, আর একটা লোক হয়, আর একজনের লোক হয় কোন মত হয়, মানে খুব রেপুটেড লোক বুঝিস? মানে তার মার্কেটে খুব সুনাম আছে, মানে সবাই সবাই তার এক নামেই চেনে।
যেমন ধর আমি তোকে বলছি এটা একদম মানে একদম মেন ফোকাস চলে যাচ্ছে, মেন ফোকাস চলে যাচ্ছে বুঝতে সুবিধা হবে। তোরা নিশ্চয়ই তোর ধর কি বলবো ভাই না, ধর কেএফসি, কেএফসি নাম তো শুনেছিস, কেএফসি নাম তো শুনেছিস। আজকে তুই ধর পাড়ার মুখে তুই আমাদের পাড়ার দোকান খুলেছে, দেখবি কিউএফসি, কিউএফসি। তো ওর দোকানে কজন লোক আসে বলতে গেলে? বলছি কজন লোক আছে, কোথাকার লোক আছে দোকানে? পাড়ার লোক আছে। পাড়ার সব লোক তো এই দোকানে না। এবার ধর সাপোজ ধর একটা জাস্ট ইমাজিন কর, তুই একটু ধর একটা ধর রোডের মুখে ধর একটা দোকান খুলি, কি বলতো কেএফসি, কি বললাম কিউএফসি না কেএফসি, কেএফসি দোকান করলি, দোকানে কেমন ভিড় হবে? অবশ্যই ভিড় হবে, অবশ্যই ভিড় হবে, কারণ ব্র্যান্ড আছে, সবাই যাবে, কারণ সবাই তো কেএফসি খাবার খেতে পছন্দ করে। তুই দেখবি টিভিতে যখন যাস তখন দেখিস কেএফসি ফাঁকা পড়ে আছে না, তো লোক থাকছে, কম বেশি লোক থাকছে। তার মানে দেখ এখন যদি তুই চাস আজ কেএফসি দোকান খুলতে, তুই কেএফসি দোকান খুলে দেখবি দোকানে ভিড় হয়ে গেছে। তুই নর্মাল দোকান কর অত ভিড় হবে না, নর্মাল কেএফসি কর অত ভিড় হবে না, কেএফসি দোকান করে প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড় হবে, বুঝলি প্রচুর ভিড় হবে। তো কেএফসি দোকান করলে প্রচুর ভিড় হবে। তো দোকান চলে, এবার তুই চাইলে কেএফসি খুলতে পারবি। কি করতে হবে? এই জন্য কেএফসি দোকান খুলতে গেলে না, এই যে কেএফসি যে মালিক আছে তার থেকে তোকে একটা, তুই যদি আজকে কেএফসি দোকান খুলতে যাস তো ওই কেএফসির মানে মালিক, তার থেকে তোকে কি দিতে হবে? পারমিশন দিতে, পারমিশন মানে ওর থেকে একটা ফ্র্যাঞ্চাইজি দিতে হবে, ফ্রিতে পাওয়া যায় ফ্র্যাঞ্চাইজি। 8 লাখ 10 লাখ 20 লাখ 30 লাখ 40 লাখ তুই ফ্র্যাঞ্চাইজি ফিস দিতে হবে, ঠিক আছে? তাহলে ও তোকে পারমিশন পাবে, ঠিক আছে? তো যেমন এখানকার এমবিএ চায়ওয়ালা বলেছে দেখিস তো, লেকটাউনে, লেকটাউনের ভিতরে এমবিএ চায়ওয়ালা আছে, ঠিক আছে? এখন যদি আমি যদি এমবিএ চায়ওয়ালা বলতে যাই বলতে পারবো না, আমার ওই এমবিএ চায়ওয়ালা যে মেন ওনার তার থেকে আমার ফ্র্যাঞ্চাইজি নিতে হবে, তাহলে আমি বলতে পারবো না পারবো, বুঝলি ফ্র্যাঞ্চাইজি। তার মানে কি, তাহলে ওই দোকানটার এমবিএ চায়ওয়ালা বল বা কেএফসি বল বা ম্যাকডোনাল্ডস বল, বুঝতে পারছিস তো, বা প্যান্ডালুন বল, ওর একটা কি আছে, ওর একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ড ইমেজ আছে, ঠিক আছে? তার মানে কি, আজকে যদি তোর কাছে কোনো একটা গুডউইল থাকে, আজকে যদি তোর কাছে কোনো গুডউইল থাকে, ঠিক আছে, তোর কাছে যদি কোনো রকম কোনো গুডউইল থাকে, তাহলে সেই গুডউইল থেকেও টাকা কামাতে পারিস। আর এই গুডউইল থেকে যে টাকা কামাই তাকে আমরা কি বলি? রয়্যালিটি। রয়্যালিটি বলে একটা ওয়ার্ড মনে রাখতে হবে, রয়্যালিটি, ঠিক আছে? গুডউইল থেকে যে টাকাটা কামাই তাকে বলা হয় রয়্যালিটি, ঠিক আছে? এর মানে জানতে আসে না, ঠিক আছে? এর মানে জানতে আসে না, এর মানে জানতে আসে না। না। ও, গুডউইলকে আমরা বাংলায় বলি সুনাম, সুনাম থেকে যে টাকাটা কামাই তাকে বলা হয় রয়্যালিটি, ঠিক আছে? তো দেখি এখানে কি লিখে দুটো পয়েন্ট যেটা বললাম, দেখ এটা তো বলে দিলাম আমি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা বলে দিলাম এইগুলো দিয়ে। এই দেখ এখানে যেটা বললাম না, ইয়ে ওয়েজেস এন্ড স্যালারি ইন ক্যাশ, তুই কি কি বলতে পারিস? ক্যাশ, ওয়েজেস, স্যালারি, বোনাস, কমিশন, ডিএ। আচ্ছা, ওই কাইন্ড যেটা বললাম ওয়েজেস এন্ড স্যালারি, কাইন্ডটা বলতে কি কি পেতে পারিস? নন মনিটারি বেনিফিট। দেখ কোম্পানি থেকে কিন্তু দুটো বেনিফিট পায়, একটা মনিটারি বেনিফিট, একটা নন মনিটারি। মনিটারি কি? টাকা পাবি, কোম্পানির টাকা পাবি, বললো না। আর নন মনিটারি মানে কি পাবি? গাড়ি পাবি, ল্যাপটপ পাবি, ফোন পাবি, এগুলো নন মনিটারি টাকা না, বাড়ি পাবি, এটাকে নন মনিটারি বলে। দেখ লিখেছে রেন্ট ফ্রি হোম মানে রেন্ট ফ্রি হাউস, ফ্রি কার, ফ্রি মেডিকেল ফ্যাসিলিটিস, দেখবি কোম্পানি চাকরি না। ইউনিফর্ম, আজকে ধর তোর ধর ধর যে এমপ্লয়ির কথা বলছি, ওর তার একটা ছেলে আছে, ওর ছেলে পড়াশোনা করে, ঠিক আছে? ছেলে পড়াশোনা করে, এবার কি হলো ব্যাপারটা? এবার ধর তুই যেই কোম্পানি চাকরি করছিস সেই কোম্পানির একটা স্কুল আছে, সাপোজ ধর তুই এমন কোম্পানি চাকরি করছিস সেই কোম্পানির মালিকের একটা স্কুল আছে, স্কুলটা সেলফ স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে এরকম নিয়ম আছে যে তোর ছেলে বা মেয়েকে ওই স্কুলে পড়াতে পারে, ঠিক আছে? স্কুলে পড়াতে পারে, তো এরকম ফ্যাসিলিটি গুলো থাকে। আচ্ছা, আরো অনেক ফ্যাসিলিটি আছে। এবার এমপ্লয়ার কন্ট্রিবিউট সোশ্যাল সিকিউরিটি স্কিম, ফর এক্সাম্পল এমপ্লয়ার কন্ট্রিবিউট টু প্রভিডেন্ট ফান্ড বলেছে, পেনশন রিটায়ারমেন্ট গুলো বলেছে। অপারেটিং সারপ্লাসের মধ্যে কি কি বললাম? রেন্ট, রেন্টটা তোকে বোঝালাম, এটা নিয়ে বোঝাতে হবে না রেন্ট। রয়্যালিটি, এগুলো রয়্যালিটি, ইনকাম ফ্রম কপিরাইট, পেটেন্ট রাইট, এগুলো এখান থেকে কোনো ইনকাম হয়, ঠিক আছে? তো কপিরাইট মানে আজ তোর জিনিস, এটাকে কেউ কপি করতে পারবে না। কপিরাইট মানে ধর একটা ফোন তৈরি করতে হবে, ফর্মুলা যেটা ফর্মুলা কেউ চুরি করতে পারবে না, চুরি করলে সে জেল হয়ে যাবে, তার জেল হয়ে যাবে, চুরি করতে পারবে না, ঠিক আছে? কপিরাইট, কপিরাইট তোর অধিকার, ওটা তোর অধিকার, কপিরাইট। না তো শুরু করে আমি তাকে কপিরাইট। চুরি করতে পারে মানে, ধর আজকে আমি কপিরাইটের ব্যাপারটা বলছি, আজ আমি তো একটা নর্মাল এক্সাম্পল বলছি, তুই ধর দেখবি অনেকেই দেখবি ধর ইউটিউবে অনেক চ্যানেল খুলে, তাই না? ইউটিউবে একটা চ্যানেল খুললো, ঠিক আছে? খুললো চ্যানেল, এবার ধর সাপোজ ধর শাহরুখ খানের একটা মুভি বেরিয়েছে, ঠিক আছে? মুভিটা কেউ ডাউনলোড করলো, কোন জায়গা থেকে ডাউনলোড করলো, ধর আজকে আমি একটা চ্যানেল খুলেছি, ইউটিউবে একটা চ্যানেল, সাপোজ ইউটিউবে একটা চ্যানেল। এবার ধর একজন লোক মানে আহ ধর শাহরুখ খানের যে মুভিগুলো বেরোয়, যে ধর কোনো না কোনো একটা সিরিজ, ইয়াস ফিল্ম যে হয় প্রোডাকশন হাউস, ওরা মুভি বের করেছে, ওই মুভিটা ওরা ইউটিউবে ছেড়েছে, ওই মুভিটা ওরা ইউটিউবে ছেড়েছে, আমি কি করলাম? ওখান থেকে ভিডিওটা ডাউনলোড করে, যেটা আমি সাপোজ করতাম। হ্যাঁ হ্যাঁ,
ভিডিওটা আমার চ্যানেলে শুরু। হ্যাঁ, এবার সেখান থেকে ভিডিও ডাউনলোড করে আমি আমার চ্যানেলে ছাড়লাম। তাহলে ওটা কার? কার ওটা ওটা হচ্ছে মেইন ব্যাপারটা, মেইন টাকা কামাবে কার? ইউএস রাষ্ট্রপতি টাকাটা কামাতে পারবে। তাহলে আমি কি করলাম? আমি আমার চ্যানেলে ডাউনলোড করে আমি আপলোড করে দিলাম। এবার আমার ভিডিও সবাই দেখছে, টাকা কামাচ্ছে, টাকা কামাচ্ছে। ও কি করবে? ও আমাকে কপিরাইট দিয়ে দেবে। ও আমাকে কপিরাইট দিয়ে দেবে। বুঝিস? বলল না এটা আমার ভিডিও, ও আমার থেকে চুরি করে মানে ডাউনলোড করে এটা করেছে। বুঝতে পারলি? এটা কপিরাইট। মানে কপিরাইট মানে কারোর জিনিস কেউ চুরি করতে পারে না। ঠিক আছে? তো রয়্যালটি ফ্রম ইনকাম ফ্রম কপিরাইট, তারপর যে পেটেন্ট রাইট, এগুলো হচ্ছে। ইন্টারেস্টের ব্যাপারটা বললাম তোকে, প্রফিটের ব্যাপারটা বলেই দিয়েছি। আচ্ছা, লাস্ট বলবো কি? এখানে কি আছে দেখ। যে জিনিসটা মানে আমরা জিনিসটা কপি করতে পারবে কিন্তু না, পেটেন্ট অন্য জায়গায়, পেটেন্টটা পরে বলো, পেটেন্ট অন্য জিনিস। মিক্সড ইনকাম, ঠিক আছে? মিক্সড ইনকাম। এবার কি বলছে, এত কি বলো তো, লাস্ট পয়েন্ট মিক্সড ইনকাম অফ সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড কাকে বলে? সেলফ এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড কাকে বলে? আরে আরে আমরা সেলফ এমপ্লয়েড করছি। সেলফ এমপ্লয়েড সেলফ, নিজেই কাজ করছে। যেমন একজন ডাক্তার, ও কিন্তু সেলফ এমপ্লয়েড মধ্যে পড়ে। একজন ডাক্তার কিন্তু সেলফ এমপ্লয়েড, ঠিক আছে? তারপর তো বলে যে ফার্মার, সব ও কিন্তু সেলফ এমপ্লয়েড। আমি যে টিচার, সেলফ এমপ্লয়েড, মানে কারোর উপর ডিপেন্ডেন্ট তো নয়। আমাকে কে হুকুম করবে যে তুমি এখন মানে পড়াতে বসো? বা কেউ তো হুকুম করার ব্যাপার নেই। একজন ডাক্তার যে চেম্বার খুলে বলে, যে চেম্বার, যে চাকরি করে, যে চেম্বার খুলেছে, ওকে কে হুকুম করবে? ওর ইচ্ছা, ও যখন হচ্ছে তখন দোকান খুলবে, যখন মানে চেম্বার খুলবে যখন ওর ইচ্ছা হবে না বন্ধ করে। এটা হচ্ছে সেলফ এমপ্লয়েড, ঠিক আছে? সেলফ এমপ্লয়েড। তো ধর আজকে ধর আমি তোকে একটা উদাহরণ দিই, একজন যে ডাক্তার, ভালো করে উদাহরণটা বুঝবে। একজন যে ডাক্তার, এবার ও ধর একটা চেম্বার খুলেছে। কোথায় সে চেম্বারটা খুলেছে? সবে সবে খুলেছে, ওর নিজের বাড়িতেই চেম্বারটা খুলেছে। ঠিক আছে? নিজের বাড়িটা ইউজ করে চেম্বারটা করছে। ঠিক আছে? এইবার চেম্বারে অনেক পেশেন্ট আসবে, পেশেন্ট আসছে। তো এবার ধর ও আর কোনো লোক রাখেনি ঘর মোছার জন্য, নতুন করেছে। ও ঘর মোছা, ঘর পরিষ্কার করার জন্য ওই করছে। এবার চেম্বার খুলতে গেলে ওকে কিছু টাকা ইনিশিয়ালি ইনভেস্ট করতে হয়েছে, সেই টাকাটাও ওই দিয়েছে। মানে সমস্ত কাজই ও করছে। বুঝতে পারলি ব্যাপারটা কি বলেছি? আমি তোকে একটু বোঝাই, ব্যাপারটা যদি বুঝতে অসুবিধা একটু বোঝ। ধর আমাদের প্রোডাকশন করা ফ্যাক্টর, চারটে ফ্যাক্টর। একটা কি ল্যান্ড, ঠিক আছে? একটা কি লেবার, একটা কি ক্যাপিটাল, আর একটা কি বল অন্টারপ্রিনিউর, ঠিক আছে? এবার ধর একজন ডাক্তার একটা চেম্বার খুলেছে। চেম্বার খোলার জন্য একটা চেম্বার লাগবে। স্যার চেম্বার ও কি করেছে? ওর বাড়িতে চেম্বার খুলেছে। তার মানে ওর বাড়ির ল্যান্ডটা ইউজ করেছে। তাহলে ও যদি বাড়ির ল্যান্ডটা ইউজ না করতো, অন্য কাউকে ভাড়া দিতে কাউকে পারতো। কিন্তু ওর বাড়িটাকে ইউজ করেছে। লেবার, ও ও অন্য কাউকে নিয়ে আসেনি। ওই ঘরের কাজকর্ম ও নিজেই করেছে। একজন যদি কোনো কর্মচারী রাখতো, প্রতিদিন মানে ঘর ধোয়া থেকে শুরু করে ঝাড় দেওয়া, ও সেই কাজে নিজেই করছে। তারপর যে ক্যাপিটাল ও ব্যবসা শুরু কর, মানে এই চেম্বার খোলার জন্য কিছু ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট করতে হয়েছে, তাই তো? বলছি সেই টাকাটা ও নিজেই দিয়েছে, নিজের টাকায় ও নিজে দিয়েছে। আর বিজনেসটা করছে, মানে এই যে কাজকে সমস্ত মাথা সমস্ত কিছু। তার মানে এখানে এই যে চেম্বার থেকে এই যে ও ডাক্তারি করে ধরে একটা মাস গেলে একটা টাকা কামাচ্ছে, ধর সাপোজ 50,000 টাকা কামাচ্ছে। এর মধ্যে ভাড়া কত? ভাড়াটা কত? বুঝতে পারলে ভাড়া কত? মানে বোঝা সম্ভব নয়। ভাড়া কত তোকে বের করতে, ভাড়া কত? স্যার রেন্ট এত। তারপর লেবার, যে লেবারকে কি দেয়? মানে লেবারকে কি দেবে? ওয়েজেস কত? ক্যাপিটালের বদলে কি হচ্ছে? ইন্টারেস্ট কত? প্রফিট কত? কখনো ইন্ডিভিজুয়ালি বলতে পারবি যে একজন ডাক্তার মাস গেলে ধর 1,00,000 টাকা ইনভেস্ট করে, তার মধ্যে কোন জায়গাতে কত টাকা করে? মিক্সড ইনকাম, এটাকে মিক্সড ইনকাম বলে। অর্থাৎ এই ডাক্তারের যে 50,000 ইনকাম করে, টাকাটা মিক্সড আছে। ঠিক আছে? তো এখানে এটাই বলে দেখ, অপারেটিং কি লিখে দেখ, মিক্সড ইনকাম। বলি মিক্সড ইনকাম অফ সেলস, ঠিক আছে? কি বললাম? মিক্সড ইনকাম সেলস। তাহলে এটাও তোকে দেখতে হবে। তাই দেখ এখানে কি লেখা আছে, বলি ইট ইজ দ্য ইনকাম অফ সেলফ এমপ্লয়েড পার্সন। যেমন ফার্মার, ঠিক আছে? তারপরে ডক্টরস, টিচার্স, ঠিক আছে? স্মল শপকিপার, এরা ট্রেডার্স। মিক্সড ইনকাম ইনক্লুড ইনকাম ফ্রম ওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ ইনকাম ফ্রম প্রপার্টি অ্যান্ড অন্টারপ্রিনিউরস। মানে এ ধর একজন ডাক্তার, ওই ইনকাম ও কোথা থেকে করছে? ও কোথা থেকে ডাক্তার ইনকামটা করছে? স্যার ও যে কাজ করছে সেখান থেকে ইনকাম করছে, ও যে কাজকর্মটা করছে সেখান থেকে ইনকাম করছে। আচ্ছা, ওর যে বাড়িটা কাজে লাগে সেখান থেকে ইনকাম করছে।
ব্যাপারটা বুঝতে পারছিস তো? তার মানে এর মধ্যে টাকাটার মধ্যে এই যে ডাক্তার যে মাসে যে 50,000 টাকা বলে এর মধ্যে দেখি মিক্সড ইনকাম সমস্ত ইনকাম জুড়ে আছে। যেমন দেখুন আমি পড়াচ্ছি ঠিক আছে, পড়িয়ে ধর মাসে যে টাকাটাই কামাই 30-40 যে টাকা যে 1,000 টাকা যত 1,000 টাকাই আমি কামাই আজকাল ঠিক আছে, মাসে যত 1,000 টাকা কামাই, তা এর মধ্যে আমি যে পড়াচ্ছি আমার খাটনি আছে, এর একটা টাকা আছে। আমার যে ঘরের মধ্যে পড়াচ্ছি এই ঘরের একটা ভাড়া আছে। এবার ধর ঘরটা সম্বন্ধে আমাকে পরিষ্কার করতে হচ্ছে, তার একটা ভাড়া আছে, মানে তার একটা টাকা আছে। সব করে এর মধ্যে কোন কার টাকা কত আমি কি আলাদা করতে পারছি না, একসঙ্গে চলে আছে। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, যারা প্রচুর লাখ লাখ কোটি কোটি টাকা কামায় তাদের টাকাটা আলাদা করে, তাদের টাকা আলাদা করে, কিন্তু যাদের একটু কম টাকা এটা আলাদা করা যায় না। আরে আলাদা করা সম্ভবই নয়। আমাদের দেশে ন্যাশনাল ইনকাম কাউন্ট করে প্রতি বছরে একবার, প্রতি বছরে কাউন্ট করা। তাহলে যখন এরকম ছোট ছোট মানুষদের ন্যাশনাল ইনকাম কাউন্ট করতে যাবো না, তাহলে এক বছর ন্যাশনাল ইনকাম বেরোনো, এক বছর বেরোতে 10 বছর 15 বছর লেগে যাবে। এক বছরটা বের করে 15 বছর লেগে যাবে। কারণ আমাদের দেশ ছোট দেশ নয়, 140 মিলিয়ন দেশ। হলো, সব হয়ে গেল। স্টেপ থ্রি কি হলো? এবার স্টেপ থ্রিতে কি বের করো? ডোমেস্টিক ইনকাম ক্যালকুলেট, ডোমেস্টিক। মানে আলটিমেটলি ন্যাশনাল হয়ে গেছে। তাহলে আমি বল প্রথম স্টেপে কি শেখালাম বল, মনে আছে? কম্পেনসেশন টু এমপ্লয়। দ্বিতীয় স্টেপ কি ছিল? অপারেটিং সারপ্লাস। আর তৃতীয় স্টেপ কি হলো? মিক্সড ইনকাম। এই তিনটে ইনকাম যোগ করলে যে যোগফলটা বেরোবে তাকে বলা হয় ডোমেস্টিক ইনকাম। এটা লিখেছিল। এই তিনটে ইনকাম যোগ করে বেরোবে তাকে বলা হয় ডোমেস্টিক ইনকাম। ডোমেস্টিক ইনকামকে কি বলা হয়? দেখ ডোমেস্টিক ইনকামকে কি বলা হয়? এই যে এনডিপিএস, ডোমেস্টিক ইনকামকে আমরা বলি এনডিপিএস বলা হয়। ডোমেস্টিক ইনকামে পড়েছিলাম না আগের ক্লাসে, ছোটটা পার্ট পড়েছিলাম। ডোমেস্টিক ইনকামের আরেকটা নাম হচ্ছে এনডিপিএস। কি বললাম? এনডিপি, নেট বলে নেট ডোমেস্টিক প্রোডাক্ট ফ্যাক্টর কস্ট। তাহলে কি বললাম? এই তিনটে যোগ করলে তাকে কি বলে? ডোমেস্টিক ইনকাম, এনডিপিএস। আচ্ছা, তোকে তো ডোমেস্টিক ইনকাম বের করতে বলে না ন্যাশনাল ইনকাম বের করতে বলে বল? কোন ইনকাম বের করবে? ডোমেস্টিক ইনকাম না ন্যাশনাল ইনকাম? ন্যাশনাল ইনকাম। তোকে তো বললাম তো ন্যাশনাল ইনকাম কাউন্ট করার জন্য আমাদের তিনটে মেথড আছে। তোকে তো ন্যাশনাল ইনকাম বের করতে বলেছে। ন্যাশনাল ইনকাম বের করার ফর্মুলাটা কি? দেখ সিম্পল ব্যাপার। তোকে দিয়ে দিয়েছে কি বল? তোকে দিয়ে দিয়েছে কি? স্যার আমাকে তো দিয়ে দিয়েছে, তোকে দিয়ে দিয়েছে এনপিপিএস। তোকে বের করতে হবে কি ন্যাশনাল ইনকামকে কি বলি তোমরা? এনএনপিএস। বলেছিলাম এনএনপিএস। তোকে বের করতে হবে কি ভালো করে দেখ। আচ্ছা মনে করেন মুছে দিল, এটা মুছে দিল, এটা মুছে দিল। তোকে দেখাচ্ছি আর বুঝাচ্ছি। দেখ বোঝাচ্ছি। তোকে দিয়ে দিয়েছে কি? এনডিপিএফসি। ন্যাশনাল ইনকামকে কি বলে? ন্যাশনাল ইনকামের আরেকটা নাম হচ্ছে এনএনপিএফসি। ন্যাশনাল ইনকামের আরেকটা নাম কি বললাম বল? এনএনপিএফসি। কি লিখলাম? এনএনপিএফসি। কি বললাম? ন্যাশনাল ইনকামের আরেকটা নাম এনএনপিএফসি। তোকে বলেছে তুমি এনএনপিএফসি বের করে, কিন্তু তোমাকে আমি দিয়ে দিয়েছি কি? এনডিপিএফসি। শিখেছিলাম আগের দিন এগুলো। এখানে এফসি এফসি স্যার মিলে গেছে। স্যার এখানে পি এখানে পি মিলে গেছে। এখানে ডি আর এখানে এন স্যার মেলেনি। ডি মানে কি? ডোমেস্টিক থেকে ন্যাশনাল। কি করে যেতাম মনে পড়ে? বিদেশ থেকে টাকা কামানো অর্থ। নেট ফ্যাক্টর ইনকাম। এনএফআই এ যোগ করতাম, এনএফআই এ যোগ করতাম। আর এখানেও এন এখানেও এন স্যার মিলে গেছে। বুঝতে পারলি তো? তাহলে কি বুঝতে পারলি? ন্যাশনাল ইনকাম বের করবো কি করে? এনএনপিএফসি বের করবো কি করে? এনডিপিএফসির সাথে এনএফআই এর যোগ করলে বেরিয়ে যাবে। বোঝা গেল? এবার দেখ, এবার একটু জেনে রাখতে হবে, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলছি যে ন্যাশনাল, এই যে যখন তুমি ইনকাম মেথডে ন্যাশনাল ইনকাম কাউন্ট করবে তখন কোন কোন জিনিস নিতে নেই বলছে, কোন কোন জিনিস নিতে নেই, মনে রাখতে কোন কোন জিনিস নিতে নেই। দেখ আমি তোকে বলছি প্রথমে, আমার কথা শুনলে ট্রান্সফার ইনকাম নিতে নেই। কি বললাম? এবার বলতে হবে কোনগুলোকে ট্রান্সফার ইনকাম বলে। ট্রান্সফার ইনকাম কোনগুলো বলে বলতে হবে? লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, তারপর হচ্ছে কি বলে বিধবা ভাতা, ঠিক আছে তো? তাই বা তারপর কি বলে বেকার বেকার ভাতা, এইগুলো নিতে নেই। এই সমস্ত জিনিস তারপর ধর বলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, এইগুলো নিতে নেই। ঠিক আছে, এইগুলো নিতে নেই। কি বুঝতে পারলি? কোনো রকমের কোনো ট্রান্সফার ইনকাম নিতে নেই। আচ্ছা, ডোমেস্টিক সার্ভিস। ডোমেস্টিক সার্ভিস কোনটাকে বোঝায়? ডোমেস্টিক সার্ভিস আজকে তো তোর মা বাড়িতে বসে কি করছে? এখন বাড়িতে বসে কি করছে মা? এখন কি করছে? রান্না করছে। কেন? ও যে মেয়ে মেয়ে পড়তে গেছে, পড়ে গিয়ে বাড়িতে যাবে, কাটাকাটি করে পড়ছে, যাই হোক ওর অনেক বলে বলে হলেও পড়ছে। যদি পড়াশোনা করতে কিন্তু খাবারও খাওয়াতে হবে, বাড়িতে গেলে ওকে তো খাবার খাওয়াতে হবে, রুটি তরকারি করে খাওয়াতে হবে। তাহলে নিজে রুটি তরকারি করে যে মা তোকে খাওয়াবে, তার জন্য কিন্তু টাকা পয়সা নিচ্ছে বা ফ্যামিলি কারো থেকে টাকা পয়সা নিচ্ছে না, না। এটা কেন করছে? ভালোবেসে করছে। তো বলছে, এই যে কাজটা করলো মা, এটা কি ন্যাশনাল কাউন্ট করা উচিত না? কোনোদিন কাউন্ট করা উচিত না। ভালোবেসে যদি কাজ করে। আজকে ধর তোর বাড়িতে ধর দিদি তোকে বললো যে ঠিক আছে তোকে বাংলাটা, দিদি তোকে বাংলা পড়ায়, বলি বাংলা পড়ে, দিদি বললো ঠিক আছে আমি তোকে বাংলা পড়াইছি, দিদি কত টাকা দেয়? কোনো টাকা দেয় না।
ভালোবেসে দিতে পড়াচ্ছে। কিন্তু দিদি যদি পাশের বাড়ির একটা মেয়েকে পড়ায় বা পাশের বাড়ির একটা ছেলেকে পড়ায়, তার চোখ তার যেতে হয়। ব্যাপারটা বলতে গল্পটা বলছি তাকে ভালোবেসে পড়াচ্ছে। তাহলে গল্পটা তোকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে বোধ ব্যাপারটা তাহলে এখানে কি বললাম বুঝতে পারলি তো? এটা ডোমেস্টিক সার্ভিস। এখন ধর ঘরের কোনো একটা জায়গায় আচ্ছা ধর একটা ময়লা হয়েছে। মা বললো এই তো সামনে ধর এটা কি মাছ ধরতে পারবো না। আমি বলি যাই হোক কোনো একটা দেখবি দেখবি যেমন চৈত্র মধ্যে অনেকে বাড়িতে ঝাড়ে দেয় দুর্গা পুজোর আগে আশ্বিন মাসের আগে ঘর ছাড়ে। তারপর দেখবি তো চৈত্র মাসের আগে অনেকে ঘর ছাড়ে বাড়িতে। তো এই জন্য ঘরটা ছাড়লো কোথাও ঝুল টুল করেছে একটা পরিষ্কার করলো। এর জন্য কি যে না ঘরটা ময়লা হয়েছে বলেই পরিষ্কার করলো। এর জন্য কি টাকা দেবে? কেউ টাকা দেবে না। ঠিক আছে? কেউ টাকা দেবে না। কিন্তু আজকে যেটা বললাম যে রান্নার কথা আজকে ধর তোর বাড়িতে ধর মা রান্না করছে। কিন্তু এটাই যদি ধর আমি বলছি কথা বলছি জাস্ট ফর এক্সাম্পল কারোর বাইরে গিয়ে কাজ করতো তার জন্য ফ্রিতে কাজ করতো না তার জন্য টাকা কামাতে হতো। কামাতো ওটা ন্যাশনাল ইনকাম এটা ন্যাশনাল ইনকাম। কি বললাম বুঝলে এটা ডোমেস্টিক সার্ভিস কিন্তু ন্যাশনাল ইনকাম পড়ে না। এবার তোর পরীক্ষায় তো বিভিন্ন রকম এক্সাম দিতে পারে। এক্সাম্পল দিতে পারে তোকে। জাস্ট জিনিসটা নলেজটা রাখতে হবে। এক্সাম্পল যাই নলেজ পারবে। আচ্ছা সেল অর পারচেজ অফ সেকেন্ড হ্যান্ড কার আজকে তোর হাতে মোবাইল ফোন আছে মোবাইল ফোন আচ্ছা এই মোবাইল ফোনটা ঠিক আছে এখানে কি বলছে সেল অর পারচেজ অফ সেকেন্ড হ্যান্ড গুডস আচ্ছা সেল অর পারচেজ অফ সেকেন্ড হ্যান্ড গুডস তুই কোন সেকেন্ড হ্যান্ড গুডস যদি তুই কিনিস তাহলে তুমি ন্যাশনাল আসবে ধর কেউ ধর একটা অনেকে একটা বাইক সেকেন্ড হ্যান্ড বাইক খোঁজ করে আমাকে একজন বলছিল কিছুদিন আগে বলছিল সেকেন্ড হ্যান্ড বাইকের সন্ধান আছে আমি তখন ফার্স্ট হ্যান্ড নিলাম যে না সেকেন্ড হ্যান্ড বাইক সেকেন্ড হ্যান্ড বাইকের বলছিল স্যার এই সেকেন্ড হ্যান্ড বাইকটা কি এটা ন্যাশনাল আসবে তেমনি আজকে তোর একটা ফোন আছে ফোনটা ইউজ করলে 2 বছর ইউজ করে ফেলেছি তাহলে কি হয়ে গেল তাহলে এটা কি হয়ে গেল এখন যদি কাউকে বিক্রি করছে তাহলে কি ফোন হয়ে গেল সেকেন্ড হ্যান্ড না তো এটা বিক্রি করে টাকা কামালে এটাও কিন্তু ন্যাশনাল ইনকাম আসবে তাহলে কি হতে পারে সেকেন্ড হ্যান্ড গুডস সে পারচেজ করি বা সেল করেছে সেটা কিন্তু ন্যাশনাল ইনকামে কাউন্ট করা হয় এবার যে স্যার ইনকাম ফ্রম ইললিগাল অ্যাক্টিভিটিস মানে কি ওই কি বলে ওটা সুপারি কিলার বুঝিস তো সুপারি কিলার আগের দিন বলেছিলাম তো সুপারি কিলার জিনিসটা কি এবার ধর তোকে একদিন কেউ বললো মানে তুই ধর এরকম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছিস সাপোজ তাই তোর সন্ধান পেয়ে আসলো বলছে একে উড়িয়ে দিতে হবে একে গায়েব করে দিতে হবে একে গায়েব করে দিতে হবে ঠিক আছে এরকম লোকের দুজনকে গায়েব করতে হবে একজনকে গায়েব করার জন্য 10 লাখ টাকা দুজনকে গায়েব করে 20 লাখ টাকা বললো যে তোমাকে আজকে আমি 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছি পুরো দুজন গায়েব হয়ে গেলে 2 লাখ বাকি 10 লাখ টাকা পেয়ে যাবে তাহলে কি বলবো বলছে প্রশ্ন হলে এরকম ইনকাম কি আমাদের দেশে কাউন্ট করা হয় ইললিগাল কাজ কখনোই করা হয় না তুই জুয়া খেলা কখনোই কিন্তু মানে এটাকে লিগাল নয় আমাদের জুয়া খেলাটা লিগাল নয় তাহলে এটা কখনোই অ্যালাউ করবে না এখানে তাই লিখে দেখ এটা কি কি লিখেছে বলছে তুই কোনো ইললিগাল কাজে যুক্ত থাকিস স্মাগলিং করলি তারপর কি তারপর হচ্ছে তারপর ব্ল্যাক মার্কেটিং কালোবাজারি করলি তারপর বলছে চুরি করলি ডাকাতি করলি ঠিক আছে জুয়া খেললি এইগুলো কখনোই ন্যাশনাল কোথায় আসবে ঠিক আছে এইগুলো কখনো ন্যাশনাল কোথায় আসবে না। এরকম আমি দেখছিলাম বইতে যখন সরকারি বইয়ের পেছনে দেখছি এক্সাম্পল দিচ্ছে এরকম একটা এক্সাম্পল কি ন্যাশনাল কোথায় আসবে এইগুলো মাথায় রাখতে হবে তার মধ্যে ইন্টারমিডিয়েট কনজাম্পশন এক্সপেন্ডিচার লাইনের মানে কতবার বলবো তুই নিজেও জানিস প্রথম দিন থেকে বলছিস আমরা পাউরুটি তৈরি করে দিই পাউরুটি তৈরি করে কি দিই প্রথমে গম থেকে আটা আর আটা দিয়ে আটা বা ময়দা থেকে আমরা পাউরুটি তৈরি করি তো বলছে তুই ওই ইন্টারমিডিয়েট এখানে ইন্টারমিডিয়েট কোনটা ওই আটা ময়দা বলছে আটা ময়দার মূল্য এগুলো নেওয়া যাবে মাঝের মূল্য নেওয়া যাবে না পাউরুটির মূল্য নিতে হবে কেন আটার মূল্য নিবি আবার পাউরুটির মূল্য নিবি ডবল কাউন্টিং হয়ে গেল না নেওয়া যাবে না তো এখানে বলেছে ইন্টারমিডিয়েট কনজাম্পশন এক্সপেন্স নেওয়া যায় উইন্ডফল গেটস তুই রাস্তা দিয়ে এখন কোমে করে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছিস দেখলি কালী মন্দিরের ওই সাইডের সামনে গিয়ে এগিয়ে গেলি তুই দেখলি কি বলতো দেখলি কেউ নেই মানে কেউ নেই আছে ঠিক আছে রাতের বেলায় দেখলি কি 500 টাকার 5টা নোট পড়ে আছে 500 টাকার 5টা নোট পড়ে আছে পট করে তুলে নিয়ে না তুলে তোর আগে তুলিস নি দেখছিস অনেকক্ষণ ধরে এদিক টাকা এদিক তাকাচ্ছিস তুই টাকাটাকে গার্ড করে নিই এদিকে টাকা চলে পট করে পকেটে ঢুকে দৌড় মেরেছিস এটাকে বলে উইন্ডফল গেম এটা কি সবসময় দেখা যাবে সবসময় তো হবে না উইন্ডফল গেমস এটা হচ্ছে তো এটাও কিন্তু ন্যাশনাল ইনকাম আসবে না বলছে কি উইন্ডফল গেমস লাইক ইনকাম ফ্রম লটারি ঠিক আছে লটারি এটা উদাহরণ ইনকাম ফ্রম লটারি থেকে কি সবসময় টাকা জিতবি বল লটারি থেকে কি মাঝে সাঝে জিতবি সবাই টাকা যায় লটারি থেকে সবসময় শুনেছি সবাই লটারি থেকে সবাই এমন লোক আছে লটারি থেকে রোজই টাকা যেতেই না ওর এমন আমার এরকম চেনা পরিচিত লোক আছে 2 লাখ 3 লাখ টাকার লটারি কেটে ফেলেছে এবং কাটতে 3 লাখ টাকা লটারি কেটে ফেলছে 1 টাকাও জিতে নেই ঠিক আছে তাহলে হতেই পারে তো বলছে এরকম ইনকাম ফ্রম লটারি ইনকাম তার লাখ যেতে না আলাদা ব্যাপার লাখ নেই যেতে না হর্স রেস ঘোড়ার তো
কি আদার্স সোর্স করছিস তো? আদার্স সোর্স করছিস, ক্যাজুয়াল ইনকাম এগুলো। ইনকাম ফ্রম লটারি, হর্স রেস এইগুলো কখনোই কিন্তু তোর ন্যাশনাল ইনকাম কাউন্ট করা হয় না। বাংলাদেশে ওরা দূর দূর ঘোড়ার দৌড় থেকে আয়। এটাকে এই কমার্শিয়াল টার্মগুলো না ইংলিশটা সবচেয়ে সোজা হয়। কমার্শিয়াল টার্ম এগুলো ইংলিশ টার্ম সবচেয়ে সোজা হয়। বেঙ্গলি টার্মগুলো সত্যি কঠিন, সত্যি কঠিন। আমি বলছি বেঙ্গলি টার্ম মারাত্মক কঠিন। দূর দূর আচ্ছা দেখ, এবার কি বলছে? আচ্ছা এরকম, আচ্ছা ধর, আচ্ছা ধর তোর বার্থডে হলো, আচ্ছা তোর বার্থডেতে না বেশ সুন্দর সুন্দর গিফট পেয়েছিস, মানে ধর টাকা পেলি, কোনো বার্থডেতে ধর কোনো 100 টাকা 200 টাকা টাকা পেলি, ঠিক আছে? এইটা কি ন্যাশনাল ইনকামে আসবে বল দেখি? না, কারণ এখানে তুই কোনো কাজই করিসনি, কোনো কাজই করিসনি, তো কোনো কাজ কর্ম করতে হয়, কাজকর্ম করতে হয়। তারপর দেখ, আর্থিক উদাহরণ আমি তোকে বলে দিচ্ছি। তোর আগে বাড়ি আছে, বাড়ি, সাপোজ বাড়ি আছে, তোর মনে হলো এই বাড়িটা, তুই বাড়িটা কিনেছিলি ধর সাপোজ 2020 সালে, 2020 না, 2000 সালে বাড়িটা কিনেছিলি ধর 10 লাখ টাকা দিয়ে। আজকে ওই বাড়ির দাম 10 লাখ টাকা, মানে 2000 সালে যে বাড়ি 10 লাখ টাকা দিয়ে কিনেছি, আজকে ওই বাড়ি 50-60 লাখ টাকা হবে। তুই 60 লাখ টাকা দিয়ে বিক্রি করলি। 10 লাখ টাকা দিয়ে বাড়ি কিনে 60 লাখ টাকা দিয়ে বিক্রি করলি, প্লিজ স্যার, এটা কি ন্যাশনাল ইনকামে কাউন্ট করা যাবে? না, কারণ তুই বাড়ি বিক্রি করার জন্য কোনো কাজ করেছিস না, এটা ন্যাশনাল কাউন্ট করা যাবে না। আচ্ছা, বলছি শুনবি, হ্যাঁ? তাহলে আমি একটা বলছি, উদাহরণ বলছি, দেখি মনে পারবি কিনা বলতে। এটা হচ্ছে অনেকটা এর মতন, অনেকটা এর কিছুটা, পুরো না হলে কিছুটা ডোমেস্টিক সার্ভিস, কিছুটা আমি উদাহরণ বলছি দেখ। কি বলছে বলতো? কোনো একজন ব্যক্তি, ঠিক আছে? পারতে না, তুই ধর আজকে তোরা মেয়ে মানুষ তোদের পার্লারে গেলি, তাকে অনেক মেয়েরা পার্লারে যায়, চুল কাটিং করতে গেল, ঠিক আছে? পার্লারে গেলি, পার্লারে গিয়ে চুলটা কাটিং করলি, তা কাটিং করার জন্য তোকে তো টাকা দিতে হয়েছে, তোকে তো টাকা দিতে হয়েছে। তো বলছি এই টাকাটা জাতীয় আয়ের মধ্যে আসবে কি আসবে না? এটা আসবে। এটা কেন আসবে না? এটা আসবে তো, কাজ নিলেই টাকা দেবে, জাতীয় আয়ের মধ্যে আসবে। কিন্তু কিন্তু তুই ধর ওই চুলটা তুই বাড়ি থেকে দিদিকে বললি, দিদি আর দোকানে যাবো, প্রচুর টাকা দিচ্ছে, টাকাটা প্রচুর নেয়, প্রচুর টাকা দেয়, দোকানে গেলে প্রচুর একটু কেটে দেয়, প্রচুর টাকা দিচ্ছে, কাজ কর, তুই কেটে দে না। বলে ঠিক আছে কেটে দিচ্ছি, আমি তোর টাকা নিই, তুই আবার আমার কেটে দিচ্ছিস। কেটে দিল, দিদি সুন্দর করে কাটিং করে দিল। তো ঠিক আছে, তাহলে এখানে এখানে কি কোনো ন্যাশনাল ক্ষমতা আছে? ন্যাশনাল ক্ষমতা আছে। কিছুক্ষণ আগে যে উদাহরণটা বললাম। আচ্ছা, একটা কথা, ওই যে প্রথমে একটা বোঝালাম না কোম্পানির মুনাফা, এই দেখ কোথায় গেল, বুঝেছিলাম না, এই যে কোথায় গেল, এই যে এই এই উদাহরণটা আরেকবার বলেছে। বলছে এর মধ্যে কোনটা ন্যাশনাল আছে? বলছে কি বলতো, মানে ধর টাটা কোম্পানি যে টাকা প্রফিট কামানো, কত টাকা প্রফিট কামিয়েছিল স্যার? 1 লাখ টাকা, আমাদের উদাহরণে 1 লাখ টাকা প্রফিট কামিয়েছিল, টাটা কোম্পানি 1 লাখ টাকা প্রফিট কামিয়েছিল। তার একটা অংশ ও কি করেছিল? ডিভিডেন্ড দিয়ে দিয়েছিল না? পাবলিককে ডিভিডেন্ড দিয়েছিল। আচ্ছা, এবং একটা অংশ কি করেছিল? একটা অংশ ডিভিডেন্ড দিয়েছিল, একটা অংশ গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছিল, আর একটা অংশ কি করেছিল? দেখে আনডিস্ট্রিবিউটেড প্রপার্টি রেখে দিয়েছিল। ঠিক আছে, রেখে দিয়েছিল। তাহলে প্রশ্ন হলো, এই যে ডিভিডেন্ডটা দিয়েছিল 40,000 টাকা, এটা কি জাতীয় আয়ের মধ্যে আসবে? নাম্বার ওয়ান, হ্যাঁ আসবে। আর এটাও কি জাতীয় আয়ের মধ্যে আসবে? বলছে হ্যাঁ এটা জাতীয় আয়ের মধ্যে আসবে, বলেছে এটা জাতীয় আয়ের মধ্যে আসবে। তাহলে এটাও আসবে, এটাও আসবে। তুই এমসিকিউ জন্য রেডি রাখ, কিন্তু এই পয়েন্টগুলো রেডি রাখ, এই পয়েন্টগুলো দেবে কি? এই যে পয়েন্টগুলো বলছি, আমি যে কথাটা বলছি, প্রতিটা পয়েন্ট এগুলো মাথায় রাখবি, কেননা আমি যে নোট পড়ানোর পর তোদের বইতে কিছু কিছু পয়েন্ট তুলেছে, সেই পয়েন্টগুলো আমাদের ইম্পর্টেন্ট লেগেছে, সেই পয়েন্টগুলো ডিসকাশন করে গেছি, যে পয়েন্টগুলো তো পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, যে পয়েন্টগুলো পরীক্ষা আসতে পারে। আচ্ছা, এবার ধর একটা কথা বলেছি, আমি তো পুরোনো বাড়ি বিক্রি করে বললাম, পুরোনো বাড়ি বিক্রি করে, এবার বললো স্যার যদি ধরুন শেয়ার বিক্রি করে টাকা কামালাম, শেয়ার বিক্রি করে টাকা কামালে ওটাও কিন্তু পায় না, কারণ শেয়ারটা বিক্রি করলে কোনো কাজকর্ম করতে হলো না। শেয়ার, ডিবেঞ্চার, বন্ড এগুলো বিক্রি করে টাকা কামালে হবে না। তবে তবে কি বলতো, ও মানে যদি ওখান থেকে সুদ পাস, সেটা আসবে, সুদ পেলে আসবে, বিক্রি করলে আসবে। এখানে তাই লিখেছে, বলছে বলছে যে তোর
না না, ওটা তো সুদের টাকাটা খাটলো, ওটা ন্যাশনাল ইনকাম হতে বলছে। আচ্ছা বল দেখি, বাড়ি বিক্রি করে যে টাকাটা কামালি সেটা ন্যাশনাল ইনকাম আসবে না, কিন্তু বাড়ি ভাড়া দিয়ে যে টাকা কামাস সেটা ওটা আসবে। আচ্ছা বল, একজন ডাক্তার যে টাকা আয় করে, একজন উকিল যে টাকা আয় করে, একজন গায়ক যে টাকা আয় করে, বা একজন যে টিচার যে টাকা আয় করে, স্কুল না নর্মাল নর্মাল টিচার যারা টাকা আয় করে, এটা কি জাতীয় আয়ের মধ্যে আসবে কি আসবে ন্যাশনাল ইনকাম? আচ্ছা, এই যে এই যে কর্পোরেট ট্যাক্স, আজ টাটা কোম্পানি কামালো, গভর্নমেন্টকে 50,000 টাকা ট্যাক্স দিল, বলছে এই 50,000 টাকা কি জাতীয় আয়ের মধ্যে আসবে কি আসবে না? আসবে, আসবে, আসবে। এইগুলো কিন্তু প্রতিটা পয়েন্ট মনে রাখবে। ব্যাস এই ছিল তোর কোশ্চেন, আমি তোকে পুরো ডিসকাশন করে দিলাম। এবার তুই তোর বই একবার রিড করে নিস, ব্যাস আর কিছু নেই। আর কিছু নেই, বই একবার রিড করে নিস, আর কিচ্ছু নেই। পুরো ব্যাপারটা সুন্দর করে ধরে বলে দিলাম, আর কিছু নেই। পুরো পয়েন্টটাই বলে দিলাম। তার মানে এটা পরের দিনের মধ্যে একটু টাইম নিয়ে পড়াবো, তাহলে কি ব্যাপারগুলোকে পুরো পুরো ব্যাপারটা মাথার মধ্যে ঢুকবে।